কলকাতায় এরা অনেকেই গেছে। দেরিদাকে আমার মনে পড়ছে না কোন বছর, এই 2000 থেকে 2010-এর মধ্যে কোনো একটা সময় বুক ফেয়ারে একবার ওপেনিং এ নিয়ে যাওয়া হয়েছিল, যেবার বুক ফেয়ার পুড়ে গেল, বুঝেছো? ওটা কোন বছর? ওইবার দেরিদাকে ওরা ওপেনিং এ নিয়ে গেছিল, সেটা হঠাৎ মনে পড়লো। আর এবার আমি কতগুলো বলে দিই। সংশোধন আর সংযোজন তো আমার থাকেই রোজ। আরে সংশোধন হচ্ছে লেভিস, আমি যেহেতু এগুলো রেকর্ডেড হচ্ছে সেখানে আমার ওই ভুল থেকে যাবে আমি চাই না। ক্লোড লেভি স্ট্রস, যে ফ্রেঞ্চ অ্যানথ্রোপোলজিস্টের কথা বলেছিলাম, উনি, আমি ভুল করে বলছিলাম উনি মিড 20th সেঞ্চুরিতে মারা গেছেন, আদৌ 2009 সালে মারা গেছেন। ভাবো, 99 বছর বয়স হয়েছিল। হ্যাঁ, আর একটা জিনিস আমি দেখলাম যেটা আমি এতদিন জানতাম না, আমি একটা অন্য ডকুমেন্টারি দেখতে গিয়ে হঠাৎ দেখলাম যে ইন্ডিয়া বলেছিলাম যে কলোনাইজেশনের প্রথম দেশ যেটা স্বাধীন হয়েছিল 1947, কিন্তু দেখলাম ইন্দোনেশিয়া, যেটা ছিল তোমার ডাচ কলোনি, নেদারল্যান্ডসের কলোনি, অ্যাকচুয়ালি ওরা নিজেদের স্বাধীন ঘোষণা করেছিল 1945-এ, কিন্তু ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড হয়েছে 1949-এ। সুতরাং তুমি যেভাবে ধরবে আর কি, আমার কথাটা যে 47-এ ইন্ডিয়া প্রথম, এটা ভুলও, মানে যেদিক থেকে দেখবে ডিপেন্ড, ভাবলাম আমি বলে দিই সেটা। আর একটা এটার সংযোজন, যে শান্তি বলেছিল যে কিউরেটারের ক্ষেত্রে, অথরের ক্ষেত্রে ব্যাপারে আমি বলেছিলাম কিউরেটারও তো একটা রিডার, কিন্তু পরে আমার মনে হলো, তুমি এগুলো নিয়ে আমি এখন পরে ভাবো একবার। হ্যাঁ, পরে আমার মনে হলো কিউরেটারও এমন কিউরেটার হতে পারে, এমন তার অথরিটি এক্সিবিশন যে সে অথর হয়ে গেল, এটা কিন্তু হয়েছে। সেটা এখানে আমি আলোচনা করছি না, এটা অন্য আলোচনা, সেটা মানে ওই ওই যে একটা পার্টিকুলার এক্সিবিশন নিয়েই যদি বলি আমার সারাক্ষণ লেগে যাবে। এটা এরকম হয়েছে যে কিউরেটাররাই অথর হয়ে গেছে, সেখানে যাদের কাজ দেখাচ্ছে তারা মানে মার্জিনালাইজড হয়ে যাচ্ছে, এটা হতে পারে, এটা হতেই পারে আর কি। আর একটা মেটাফর আমি যোগ করতে ভুলে গিয়েছিলাম, এই যে টেক্সটের ক্ষেত্রে, যে পোস্ট স্ট্রাকচারালিজমে বলে যে টেক্সটের কোনো কোর কিছু নেই, তোমার খালি ওই মানে শব্দের মানে বা টেক্সটের মানে, তো ভাষার তো কোনো কোর কিছু নেই, ভাষার সবটাই ওই ওয়ার্ড জুড়ে তৈরি। সেই জন্য তুমি ওটাকে যদি খোসা ছাড়া মানে মানে ভাবো ভেতরে একটা কিছু আছে, এটা হয় না। তার একটা ভালো মেটাফর দেওয়া হয়, যেটা রোলা বার্থ দিয়েছিলেন, উলের বল। তুমি যদি খুলতে শুরু করো কিছুক্ষণ বাদে উলের একটা স্তূপ পাবে, উলের সুতোর, কিন্তু ভেতরে কিছু নেই। আরো দুটো মেটাফর আবিষ্কার হয়েছে একাডেমিয়ায়, পেঁয়াজের খোসা ছাড়ানো আর বাঁধাকপির পাতা ছাড়ানো। এটা মেটাফর, যে কোনো কিছুই মানে কোনো মাঝখানে কিছু একটা আসল মানে এরকম হয় না। তা আর্টের ক্ষেত্রেও মানে এইগুলো খাটে আর কি, মানে টেক্সট, মানে আমরা তো ভিজুয়াল আর্টসেও টেক্সট কথাটা ব্যবহার করছি। আর হচ্ছে এইবারে আমি চলে যাই এতে তোমার সংযোজন যেগুলো পোস্টমডার্নিজম পার্ট 3, আগের দিনের স্লাইড আমি এনেছি যথারীতি, আমার কিছু সংযোজন আছে। ডিসেন্টারিং এ আমি আর এ দুটো আলাদা করেছি, কারণ ডিসেন্টারিং এর ক্ষেত্রে তোমার মানে যেখানে অবজেক্ট আর নেই, অবজেক্টকে ইনস্টলেশন, ধরো পারফরমেন্স, এগুলোতে ডিসেন্টারিং। কিন্তু ডিটেরিটোরিয়ালাইজেশন এক ধরনের ডিসেন্টারিং, কিন্তু ডিটেরিটোরিয়ালাইজেশন অন্য রকমের হয়। পরে আমার মনে হলো ওটাকে আলাদা করাই ভালো, আমি এইগুলোকে এই হাইলাইট করেছি এইসব এই রঙে, কারণ ওটাকে মনে রাখার জন্য যে কোনটা সম্বন্ধে বলতে হবে। ডিটেরিটোরিয়ালাইজেশন অবজেক্টকে রেখেও হয়, কারণ ডিটেরিটোরিয়ালাইজেশন অন্যভাবে হতে পারে, যেমন ধরো মাধ্যম থেকে বেরিয়ে আসা, সেটাও মাধ্যম। ডিটেরিটোরিয়ালাইজেশন মানে হচ্ছে একটা টেরিটরি আছে, একটা পরিসর বা রাজত্ব আছে, সেইটাকে ভেঙে দেওয়া বা ভাঙার চেষ্টা। সুতরাং ডিটেরিটোরিয়ালাইজেশনটাকে আমি আলাদা করছি আর কি। ডিসেন্টারিংটা হচ্ছে এক ধরনের ডিটেরিটোরিয়ালাইজেশন। তারপরে হচ্ছে এই যে ব্রিচ অফ দ্য হাই অ্যান্ড লো ব্যারিয়ার, যেটা পপ আর্ট করেছে। পপুলার কালচারকে মডার্নিজম ভীষণ অপছন্দ করতো ম্যাক্সিমাম ক্ষেত্রে, এক্সেপশন আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিন্তু পপুলার কালচারকে অ্যাকসেপ্ট করা হয়েছে, মানে শুধু অ্যাকসেপ্ট না, পপুলার কালচার থেকে নেব, বিশেষভাবে তাকাবো। সেই জন্য ব্রিচ অফ দ্য ব্যারিয়ার, হাই অ্যান্ড লো, যখন এটা করছে, এটাও অ্যাকচুয়ালি এক ধরনের ডিটেরিটোরিয়ালাইজ, হাই আর্টকে ডিটেরিটোরিয়ালাইজ করছো। একটা জিনিস অ্যাড করেছি আমি, হাইব্রিডিটি।
হাইব্রিডিটি মানে হচ্ছে একাধিক জিনিসের মিশ্রণ, কিন্তু আমি সবই এক্সাম্পলে আসবে। মিশ্রণ মানে কিন্তু সংকর হয়ে যাওয়া না, ধরো বিভিন্ন ধাতু মিলিয়ে আর সংকর ধাতু হলো তা না। হাইব্রিডিটির ব্যাপারটা হচ্ছে যেখানে মিশ্রণ ঘটলেও তুমি মোটামুটি জিনিসগুলোকে আলাদা করে আইডেন্টিফাই করতে পারবে ওই মিশ্রণের মধ্যে, একে বলা হাইব্রিডিটি। হাইব্রিড যেমন ধরো যে ধরো এরকম ইংল্যান্ডে জন্মেছে, আমেরিকায় বড় হয়েছে, ইন্ডিয়ান বাবা মা, তার যে কালচারের হাইব্রিডিটি, সেটা তার সঙ্গে কথা, তাকে দেখলে, কথা বললে, তার কথা শুনলে তোমার ধরা পড়বে। সে যদি খুব আমেরিকান হওয়ার ভান করে, তবু তো তার তো চেহারা গায়ের রঙে তুমি বুঝতে পারবে ইন্ডিয়ান জায়গাটা আছে। সেই হাইব্রিড মানে যেগুলো সবসময় দৃশ্যমান থাকে আর কি, বা বোঝা যায় আছে। সেলফ রিফ্লেক্সিভিটি, এটা আমি জানি না, আমি কেন আগের দিন ভুলে গিয়েছিলাম। সেলফ রিফ্লেক্সিভিটি হচ্ছে একটা, এটার বাংলা এক্স্যাক্টলি কি হবে আমি জানি না। সেলফ কনসিয়াসনেস এর বাংলা আত্মসচেতনতা, সেলফ রিফ্লেক্সিভিটির বাংলাটা আমি পরে ভেবে বলবো। সেলফ রিফ্লেক্সিভ মনে হচ্ছে যেখানে এটা এটা পোস্ট মডার্নিজমের একটা বড়, এটা যে মডার্নিজমে একদম ছিল না তা না, আবারও বলছি, আমি যাবো, এই আমি টুকটাক দু একটা এক্সাম্পল দেখাবো, যেমন পিকাসো। কিন্তু সেলফ পোস্ট মডার্নিজমের ক্ষেত্রে সেলফ রিফ্লেক্সিভিটির মানে যে মানে নিজে, ওই যে বলেছিলাম না সাবজেক্ট পজিশন, সেই সাবজেক্ট পজিশন মানে আমি আর্টিস্ট, আমি কোথা থেকে আসছি, কি আমি সে সম্বন্ধে সচেতন, এইটা কাজের মধ্যে শো করা এক। দুই হচ্ছে আমি যে আর্ট তৈরি করছি, এবং আর্টে মানে একটা আমি জেস্টার দিচ্ছি, একটা অ্যাবস্ট্রাক্ট মিনিমাম, সে পেন্টিংটা একটা সেলফ সাফিসিয়েন্ট, একটা সেলফ কন্টেন্ট জিনিস। আর আমি আর্টিস্ট, আমার আর কোনো পরিচয় নেই, আর্টিস্ট, এইটা না। এইটা হচ্ছে হাই মডার্নিস্ট চিন্তা। আমি যে আর্ট তৈরি করছি, আমি যেরকম আমার ব্যক্তি, ওই যে সাবজেক্ট এর জায়গা থেকে আমার ব্যক্তি পজিশন, সেটা যেরকম আমি সচেতন, আবার আর্ট যে তৈরি করছি, এটা যে একটা তৈরি করা জিনিস, সেটাও আমার কাজের মধ্যে বোঝা যাবে, যেটা ওই হাইব্রিডিটি দিয়ে আসবে। সুতরাং এইটাও মনে রাখা দরকার। আয়রনি, প্যারোডি, পাস্তিশ বলেছিলাম, আরেকটা জিনিস আমি অ্যাড করেছি এখানে, পান। পান মানে দর্থক, একটা কথা দুটো অর্থ থাকে, এটাও অ্যাড করা দরকার। ন্যারেটিভ আমি বলেছি আগে, কিন্তু যেটা বলে দেওয়া দরকার, ন্যারেটিভটা হবে পোস্ট মডার্নিজম, মডার্নিজম ন্যারেটিভকে খুব অপছন্দ করতো, বলতো একটা ছবি, একটা সিরিজ হলেও, মনের লিলিপুল একটা সিরিজ হতে পারে, কিন্তু তার মধ্যে কোনো ন্যারেটিভ নেই। সিরিজ ছবিগুলোর যে ঐক্য, সেগুলো হচ্ছে আলোর এক্সপেরিমেন্টের জন্য ওই, আর সাবজেক্টটা এক, সেই জন্য ঐক্য। তার মধ্যে আর কোনো সংহতি নেই, মানে কোনো ন্যারেটিভ খুঁজতে যেও না এর মধ্যে। পোস্ট মডার্নিজম ন্যারেটিভকে ফিরিয়ে আনছে, কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার, নন লিনিয়ার ন্যারেটিভ। মানে ন্যারেটিভ মানে একটা, আবার আমি গল্প তৈরি করব, গল্পটা একটা শুরু মাঝখান শেষ আছে তা না। কারণ পোস্ট মডার্নিজম যে কোনো লিনিয়ার ন্যারেটিভ, যেটা শুরু মাঝখান শেষ আছে, সেটাকে অপছন্দ করে, কারণ সেটা থেকে মেটা ন্যারেটিভ, গ্র্যান্ড ন্যারেটিভ তৈরি হয়। সেই জন্য ন্যারেটিভ মানে এখানে ন্যারেটিভের ফ্র্যাগমেন্টেড ন্যারেটিভ। বহু জায়গায় দেখবে ন্যারেটিভ আছে কাজের মধ্যে, কিন্তু ন্যারেটিভ গুলোর একটা তালে তারপর কি হলো এটা প্রশ্ন করে লাভ নেই। হাইপার রিয়েলিজমের মধ্যে একটা টার্ম ডেফিনেটলি জেনে রাখা দরকার, হাইপার রিয়েলিজম সংক্রান্ত। আমার না মাঝে মাঝে এইগুলো পরে মনে হয় আমি ভুললাম কি করে, এটা তাই হয়, কি করব, নিজেকে ছাগল বলি। সিমালাক্রাম, এটা জঁ বদ্রিয়ার এই মানে টার্মটা উনি ইনভেন্ট করেননি, এই টার্মটা আগেই ছিল, কিন্তু উনি টার্মটা ব্যবহার করেছেন সিমালাক্রাম। এটা হচ্ছে প্লুরাল, সিমালাক্কা। এটা হচ্ছে সিমিউলেশন যখন হয়, তখন যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে সিমালাক্রাম। মানে ধরো আমাদের সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে, আর্টের ক্ষেত্রে অনেক পাবে, কিন্তু সবচেয়ে ভালো এক্সাম্পল আজকে হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি। ভার্চুয়াল রিয়ালিটির মানে সিমালাক্রাম হচ্ছে কপি উইদাউট এনি অরিজিনাল। ঠিক আছে, যেখানে যে কপির কোনো অরিজিনাল নেই। আজকে তুমি যখন ডিজিটাল একটা ইমেজ তৈরি করো, সেটা তো তুমি সবসময় বাইরের ছবি তুলে করো না, তুমি তো কম্পিউটারে যে সিমিউলেশন মডেল তৈরি হচ্ছে,
এইটাকে বলে সিমালাক, যেটার মধ্যে প্রচন্ড হাইপার রিয়ালিটি আছে। তোমাকে যদি গগলস পরিয়ে দেওয়া হয় তুমি একবারে মাথা ঘুরে যাবে এমন। কিন্তু ওই যে আগের দিন বলেছিলাম যে তার মধ্যে একটা আনরিয়াল ব্যাপার আছে, এত বেশি হাই ডেফিনিশন ইমেজের শার্পনেস, যেন আনরিয়াল ব্যাপার আছে। এই এই যে ব্যাপারটা, ওই 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 ছবিটার যে চরিত্রটা, তাকে মানে নামটা ক্যারেক্টারাইজ করা হয় সিমালাক্রাম বলে। সিমালাক্রাম হচ্ছে আমাদের সোসাইটিতে শুধু ওই একটা ছবি না, আমাদের সোসাইটিতে এই যে এখন এখন তো আমরা সিমালাক্রামের মধ্যে, সিমালাক্রার মধ্যে বাস করি। যে তোমার এই যে সমস্ত সোশ্যাল মিডিয়ায় ছবির থেকে ছবি, এটার অরিজিনাল কোথায় কি ম্যাটার করে না, আমরা এটাকেই সত্যি বলে ভাবি। এটা নিয়ে এসে দাঙ্গা হয়ে যাচ্ছে, লোকের কেরিয়ার খতম করে। এই ব্যাপারটা হচ্ছে সিমালাক্রাম, এটা খুব দরকার হবে আর কি আমাদের। তাহলে এই যে প্রথমে যে কাজ দেখাবো বলছিলাম, 200 হচ্ছে প্রথম আসে। এ পোস্ট মডার্ন বলে ওইভাবে দাগিয়ে দেওয়া যাবে না, কিন্তু আমরা যেটাকে পোস্ট মডার্ন বলি আজকে, তার উপাদানগুলো ছিল এরকম। কিন্তু অন্য ব্যাপারেও হয়েছে যে তোমার মডার্নিজমের আগে, মডার্নিজমকে, ইউরোপিয়ান মডার্নিজমকে ভিজুয়াল আর্টসে যদি ধরা হয় পূর্বে থেকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে দেলাক্রোয়া, যে ওই সময় বেঁচে ছিল কিন্তু যার অনেক ছবি আগে করা হয়ে গেছে, 1825-30-এর যে ছবি, তার মধ্যে মডার্নিজমের টেন্ডেন্সি আছে। যেমন ব্রাশ ওয়ার্ক, ভীষণভাবে ব্রাশ ওয়ার্ক দেলাক্রোয়ার ছবিতে, মানে রিচ, সারফেসটা স্মুথ না একাডেমিক পেন্টিং এর মতো, খুব মানে ভিজিবল ব্রাশ ওয়ার্ক। তো এরকম হয়, আমরা ওই লেবেলটা নিয়ে আমরা বেশি মাথা ঘামাই, কিন্তু উপাদানগুলোর দিকে নজর রাখলে কিন্তু তুমি দুশোকে পোস্ট মডার্ন বলবে কিনা সেটা, উনি 1968-তে মারা গেছেন, হ্যাঁ ওই সময়ের মধ্যে ঢুকে গেছেন, কিন্তু ওর যে উপাদানগুলো, এগুলো জানা আরো বেশি জরুরি। তাহলে আমরা জিনিসগুলোকে বেটার বুঝতে পারবো, ওই কাজগুলোকে। হ্যাঁ, পোস্ট মডার্ন যাদের বলি, তারা ওর ওই উপাদানগুলো নিয়ে প্রচুর অন্য জিনিস করেছে। তো 200 ফ্রেঞ্চ ছিলেন, কিন্তু দাদা মুভমেন্ট যখন হয়, দাদা মুভমেন্ট প্রথম শুরু হয় জুরিখে, সুইজারল্যান্ডে। তারপর ওটা বিভিন্ন, এরা সবাই নিজেদের চিনতো একে অন্যকে, বিভিন্ন শহরে ছড়ায় এবং নাম হয়, যেমন জুরিখ দাদা, বার্লিন দাদা, কোলন দাদা, প্যারিস দাদা, এই গ্রুপগুলো। নিউ ইয়র্ক দাদা একটা ছিল। এবং 200 ফ্রেঞ্চ হওয়া সত্ত্বেও উনি ছিলেন, তখন ছিলেন প্রথম বিশ্বযুদ্ধের সময় নিউ ইয়র্কে, সেই জন্য উনি কিন্তু নিউ ইয়র্ক দাদার সঙ্গে জড়িত। তারপর প্রথম বিশ্বযুদ্ধের পর উনি ফিরে যান ইউরোপে, তারপরে আবার উনি চলে আসেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, তারপরে আমেরিকাতেই থাকেন। মারা গেছেন কোথায় আমি ঠিক ভুলে যাচ্ছি, ওটা দেখে নিতে হবে। তো দুশবের এই কাজটা যে দেখেছে, এলাস ও ওকে, এটা যারা দেখেছো তাদের, যারা জানো আলোচনাটা, যারা জানো না তাদের জন্য একটু বলছি। 1919-এ উনি এই ছবিটা পিকচার পোস্টকার্ড নিলেন মোনালিসা, তাতে এই গোপদারি আঁকলেন এবং নাম দিলেন LHOOK, ওটা ফ্রেঞ্চে হবে LHOOK। এটাকে যদি তুমি তাড়াতাড়ি বলো তাহলে এই ডান দিকের কথাটা হয় LHOOK। LHOOK মানে যে শি হ্যাজ আ হট অ্যাস, মানে বেসিক্যালি একটা সেক্সুয়াল কমেন্ট। তাহলে এখানে একটা জোকের ব্যাপার আছে, যে আমি যে ওই অত বড় একটা আইকনকে নিয়ে আমি একটা পিকচার পোস্টকার্ডে, আমি প্রথমত হচ্ছে যে ওই যে আমরা তো অনেক লোক এই কি করেছে, এই যে অপমান করছে, গ্রেটনেসকে অপমান করছে, সেটা তো আছেই, যে আমি ওখানে একটা গোপদানি এঁকে দিলাম, তারপরে আবার এই কথাটা এরা, মানে তুমি যদি ওই লেভেল পর্যন্ত দেখো, এটা খুব সস্তা হালকা একটা, এতে কি হয়েছে। কিন্তু এখানে একটা বিরাট র্যাডিক্যাল স্টেপ, যে 1919-এ দাঁড়িয়ে 200 বেসিক্যালি, এই যে তখন তো সবে এই ফটোগ্রাফি থেকে এই যে পিকচার পোস্টকার্ড এগুলো তৈরি হচ্ছে, মানে এই কালচারটা, এই মেকানাইজড ইমেজের যে কালচার, সেটা আসছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই স্টেটমেন্টটার একটা প্রোফাউন্ড, একটা গভীর তাৎপর্য আছে, যে আমি যখন এই যে গোপদারি আঁকছি, তুমি ভাবছো মোনালিসা আঁকছি, আমি আঁকছি না। তুমি সেটা শুনে বললে যে হ্যাঁ প্রথমে আমি রেগে গেছিলাম, তো ঠিক আছে মানলাম, ঠিক আছে তুমি সিম্বলকে একটা ওটার একটা সিম্বলকে তুমি এই
পাল্টাচ্ছ, তুমি ওটাকে পাল্টাচ্ছ, তার তাতেই বাকি সেটা কতদূর যে বলুন, সেটা কিন্তু অনেক, এটা মানে ওইটার থেকে অনেক বেশি গভীর। যে এই যে মোনালিসা, মোনালিসার কি, উনি মোনালিসার মানে কি, তুমি যদি গ্র্যান্ড ন্যারেটিভের জায়গা থেকে দেখো বা মেটা ন্যারেটিভ, বাই দ্য ওয়ে আমি একটা কথা বলে রাখি, মেটা ন্যারেটিভের আরেকটা যে বোঝার উপায় বলেছিলাম, আমি ওটাকে বাদ রাখছি কারণ কমপ্লিকেটেড হয়ে যাবে। আমি মেটা ন্যারেটিভকে মোটামুটি এই যে একটা ন্যারেটিভ আরেকটা ন্যারেটিভকে বৈধতা দেয়, এই জায়গা থেকে বোঝাই ভালো আপাতত। তা উনি এই যে ধরো মোনালিসা, তার সূত্রে আর্ট, তার সূত্রে আর্ট হিস্ট্রি, তার সূত্রে ওয়েস্টার্ন সিভিলাইজেশন, এর যে একটা বিরাট মেটা ন্যারেটিভ আছে, এইটাকে উনি অ্যাটাক করছেন, চ্যালেঞ্জ করছেন যে এই যে আজকে মোনালিসার যে আইকনিক রোল, ম্যাক্সিমাম আমরা মোনালিসা দেখিনি, কিন্তু আমরা মোনালিসার ছবি দেখেই মনে করি মোনালিসা। তার মানে কি, যে আজকে মোনালিসা একটা, ওটা কোনো মোনালিসার পেইন্টিংটা যদি কালকে কমপ্লিট, বেসিক্যালি লুভরে যে মোনালিসাটা রয়েছে আমরা জানি না ওটা কপি না অরিজিনাল, ঠিক আছে? কারণ মোনালিসা এতবার চুরি হয়েছে, তারপরে যেটা রেখেছে প্লেক্সি গ্লাসের, প্লেক্সির কেসের মধ্যে সামনে গার্ড দাঁড়িয়ে, হ্যাঁ খুব ছোট, খুব তুমি দেখলে খুব আনইমপ্রেসড হবে, ফাটা ফাটা খুব, কিন্তু মানে একটা মানে আনইমপ্রেসিভ একটা দেখতে, অথচ তার সামনে সবচেয়ে বেশি ভিড়। তা এই যে এইটা কেন আমাদের এই যে এই অ্যাট্রাকশনটা কেন, এটা হচ্ছে আমাদের যত না জিনিসটার প্রতি অ্যাট্রাক্ট, জিনিসটা ম্যাটার করে না। এই যে উনি ওই সময় দাঁড়িয়ে রিপ্রোডাকশনের কালচারে আমাদের অ্যাট্রাকশনটা কিন্তু সাইনের প্রতি, জিনিসটার যে এই যে বারবার রিপ্রোডিউসড হতে হতে, তখন কিন্তু সবে শুরু হচ্ছে রিপ্রোডাকশন, কিন্তু ওইখান থেকে উনি ধরছেন যে বারবার শুরু হতে মানে রিপ্রোডিউসড হতে হতে জিনিসটা একটা সাইনে পরিণত হয়, তখন তার পিছনের অরিজিনালটা আছে কি নেই। তুমি যেটার দিকে তাকিয়ে আছো লুভরে, সেটা তো হতেই পারে ওটা একটা কপি, ওরা রেখেছে ওটাকে, জাস্ট অন্যটা ভল্টে আছে। তাহলে তাহলে কি হবে? এই যে আমরা মোনালিসা বলে অবসেসড হচ্ছি, আমরা কিন্তু অ্যাকচুয়ালি সাইন দিয়ে অবসেসড হচ্ছি, সাইনের প্রতি। আর এই যে সাইন, এই যে একটার পর একটা ইমেজের রিপ্রোডাকশন তৈরি হচ্ছে, তার থেকে আবার রিপ্রোডাকশন, সেটা আবার খবরের কাগজে ছাপা হচ্ছে, এতে দেখানো হচ্ছে, ফিল্মে, এইটাকে বলে মেটা ইমেজ। ইমেজের ইমেজ হলে সেটাকে বলে মেটা ইমেজ ইজ ইমেজ অ্যাবাউট অ্যান ইমেজ। বেসিক্যালি পোস্ট স্ট্রাকচারালিজমের তত্ত্বে বলে কোনো ইমেজ অ্যাকচুয়ালি অরিজিনাল নয়, সব ইমেজেই আরেকটা ইমেজের একটা, তুমি আর্টিস্ট হয়তো নিজেও জানে না, কিন্তু তুমি যখন একটা গাছ আঁকছো, তখন তুমি সব সময় সেই গাছের মানে অন্য যত গাছ আঁকা হয়েছে সেগুলো তোমার উপর প্রভাব পড়বেই। এটা তো হতে পারে না তুমি একটা এমন একটা ইনোসেন্ট লোক যে কোনোদিন গাছের ছবি দেখোনি, তোমার গাছে, তখন তুমি বলবে যে হ্যাঁ কিন্তু তাতে তো বাইরের গাছটা তো রিয়েল গাছ। সেখানে ওরা পোস্ট স্ট্রাকচারালিজম প্লেটো থেকে ধার করে। প্লেটোর তত্ত্ব হচ্ছে যে তুমি যে ওই বাইরের গাছটা দেখছো ওটাও অ্যাকচুয়াল গাছ না, আসল গাছ হচ্ছে আইডিয়া, গাছের আইডিয়া, ওটাও অ্যাকচুয়ালি একটা কপি অফ দ্যাট আইডিয়া, নেচার ওই কপিটা করেছে আর তুমি ওটা দেখে ছবি আঁকছো। তো এটা খুব জটিল হয়ে যায়, কিন্তু মোদ্দা কথা হচ্ছে আমি আশা করি এটা বোঝাতে পারছি, এই যে অথেন্টিসিটি অফ দ্য অরিজিনাল কেমন হারিয়ে যায়, আর এটার কোনো মানে থাকে না আমাদের এই রিপ্রোডাকশনের কালচারে, এই জায়গাটা উনি বোঝাতে চাইছেন। যে তুমি যে রিয়াক্ট করছো, তার কারণ হচ্ছে তুমি রিয়াক্ট করছো, আমি তো, তুমি জানো ভালো করে তুমি স্টুপিড নও, মোনালিসাকে আমি ভায়োলেট করছি না, তুমি রিয়াক্ট করছো যে আমরা সাইনকেও ভায়োলেট করাটা অপছন্দ করি, সাইনকেও, জিনিসটার যে সাইন তাকেও আমরা ভায়োলেট করা অপছন্দ করি। এবার তুমি এসো এই কথা, এইটার এই যে দুটো লেয়ার, এইটাকেই বলে ভিজুয়াল পান, এটা রয়েছে তোমার ভাষাটার মধ্যে। এলাশোকেও একটা দুটো কয়েকটা লেটারকে বলা হচ্ছে, কিন্তু এটাকে যদি তুমি তাড়াতাড়ি বলে, এখন ওটা তো এলাশোকে কেউ তো তৈরি করেনি, ওটা তো দুঃস্ব ইচ্ছা করে সাজিয়েছেন ওটা। LHO ফ্রেঞ্চে LHOQ কে জড়ো করলে এরম হয়, এটা তো কেউ বলে দেয়নি, দূষণ মনে হয়েছে। আমি উনি এখান থেকে শুরু করেছেন, কেউ বলবো এটাতে, আমি উনি বলতে বলতে আচ্ছা এটা উনি তৈরি করেছেন যে এটা এই 5টা লেটারকে দিয়ে আমি এই কথাটাকে নিচে রাখবো, এটা ওর।
আইডিয়া। এটা ফ্রেঞ্চ ভাষা আলাদা করে ওকে বলে দেয়নি, কোনো নিয়ম নেই। উনি এই যে ভাষার আরবিট্রারিনেস, উনি এই এই ভিজুয়াল পানের সঙ্গে সামঞ্জস্য রেখে এই লিঙ্গুইস্টিক পানটা তৈরি করেছে। তাই এখানে ল্যাঙ্গুয়েজ গেম, পোস্ট স্ট্রাকচারালিজমের যেটা সবচেয়ে বড় কথা, ল্যাঙ্গুয়েজ ইজ আ গেম। গেম মানে মানে লঘু অর্থে নয়, ল্যাঙ্গুয়েজ সবসময় প্লে, ওয়ার্ডস, সেন্টেন্সেস, টেক্সট আর অলওয়েজ প্লে। ওই রকম বিরাট যেটাতে তোমার ধরো যে ডিভাউট খ্রিস্টান বা মুসলিম রেগে যাবে, বলে প্লে কোথায়, ভগবানের কথা, সেইখানেই তফাৎ। সেই জন্যই তো মাথা কেটে ফেলে দেবে তোমাকে পোস্ট মডার্ন বললে। তা আশা করি এটা বোঝাতে পারলাম। এখানে মেটা ন্যারেটিভকে অ্যাটাক করা আছে, অ্যাপ্রোপ্রিয়েট করছেন, এই যে বলেছেন অ্যাপ্রোপ্রিয়েশন, উনি নিচ্ছেন মাস কালচার থেকে, নিচ্ছেন একটা সাইনকে। সাইন কিসের সাইন? মোনালিসার সাইন। কোন মোনালিসা? মোনালিসা অ্যাকচুয়াল পেন্টিংটা। আমরা কি জানি অ্যাকচুয়াল পেন্টিংটা কোথায়? না, আমরা জানি না ওটা। তার মানে কি মোনালিসার আইডিয়াটাই আইকন হয়ে গেছে আজকে সাইনের মধ্যে দিয়ে, মানে মাল্টিপ্লাই করতে 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 একটা, মানে যে কোনো কেউ দেখলেই, মানে অন্তত ওয়েস্টার্ন সিভিলাইজেশনে একটু এডুকেটেড যে কোনো কেউ দেখলেই মোনালিসা। এই এই জায়গাটাকে উনি ডিকনস্ট্রাক্ট করছেন। ওকে, এও তাই। এই যে রেডিমেডস গুলো, এটা প্রথমটা হচ্ছে ইউরিনাল। এখানে উনি যে এই কনজিউমার কালচার এবং আর্টের, তখন দাদা আন্দোলনের একটা বড় ছিল, তো আর্ট কি, আর্টের যে প্রেমিস কি, সেটাকে চ্যালেঞ্জ করা, অ্যান্টি আর্ট মুভমেন্ট। যদিও আইরনিক্যালি সেটাই আর্ট হয়ে গেছে, এটা উনি জানতেন যে এটা আর্ট হবে। তাই সেখান থেকে উনি এই যে বেসিক্যালি এইখান থেকেই পপ বুঝতে পারা যাবে, যদি এইটা আমরা বুঝি যে কনজিউমার। এখানে দেখো উনি আর মার্ট সাইন করেছেন। তখন একটা আমেরিকায় খুব বড় কোম্পানি ছিল যারা এই বাথরুমের জিনিস তৈরি করতো, যা তার নাম ছিল আর মট, MOTT। দুশো এটা মাঠ করেছেন। মাঠ মানে কি? মাঠ মানে হচ্ছে মিশ্র জাতির কুকুর, মংগ্রেল, মিশ্র জাতির কুকুর। উনি মানে ওইখানে একটা পান রয়েছে, ওই নামের মধ্যে একটা পান রয়েছে, যে উনি বেসিক্যালি যেটা দেখাচ্ছেন যে আজকের কনজিউমার কালচারে আমি সবকিছুই সাইন, আসল জিনিসটা কি ম্যাটার করে না। আমি যদি একটা ইউরিনালকে নিয়ে উল্টে দিয়ে বলি, উল্টে দিলাম যাতে তুমি না ভুল করো যে ওখানে হিসি করতে পারো, উল্টে দিলাম, এবার আমি পেডেস্টালে বসালাম, আমি যদি বলি আর্ট, সেটা আর্ট। এখন তুমি বলবে তাই নাকি, আমি বললে তো হবে না, না তুমি বললে হবে না। এটাই তো মজা, দুসব আর্টের ডিসকোর্সটাকে এত ভালো বুঝে। উনি হয়েছিল কি, নিউ ইয়র্কে একটা এক্সিবিশন হচ্ছে, তার জুরিতে উনি ছিলেন। এক্সিবিশনে জুরি ঠিক করেছিল যে যা কাজ দেবে সেটাকে দেখানো হবে। তা উনি নিজের নাম না দিয়ে ওইখানে এই কাজটা পাঠিয়েছিলেন। তখন জুরি ঠিক করেছিল যে না, এটা দেওয়া হবে না, এটা কি করা। তখন উনি কেন তুমি দেবে না কেন? তখন বা ওরা বলেছে যে না, এটা তো আর্ট না। বলে তাহলে কেন বলা হয়েছিল? বলে না, সেটা বলা হয়েছিল একটা আর্টের পরিধি মেনে। তখন দুশা বলেছে এটা আমার কাজ। তখন ও তাহলে দেবো এক্সিবিশনে। তখন দুশা বলেছে এই যে ফাক ইউ, ও দেয়নি। এইটা দেখেছে কিভাবে ডিসকোর্সটা প্লে আউট করে। তার দুশো ভালো করে জানতেন এইটা একদিন আর্ট হয়ে, উনি ওর সেই কনফিডেন্সটা এবং আর্টের ডিসকোর্সটা উনি এত ভালো বুঝতেন। আর্টকে উনি একটা জিনিস হিসেবে দেখেননি। দাদা আন্দোলনের একটা বড় ব্যাপারই ছিল যে অবজেক্ট ইজ ফার লেস ইম্পর্টেন্ট দ্যান কনসেপ্ট। স্কিল দিয়ে কিছু, আই এম দ্য আর্টিস্ট ইজ নট আ মেকার, আর্টিস্ট ইজ আ থিঙ্কার। অ্যান্ড দ্য এই যে জিনিসটা, সেটা হচ্ছে জাস্ট মানে একটা একটা ইন্ডিকেশন অফ হিজ থট প্রসেস। সেই ইন্ডিকেশনটা, আমি জিনিসটা হাতে তৈরি করতে হবে তার কোনো মানে নেই। আর এই যে অদ্ভুত অদ্ভুত জিনিস উনি চুজ করেছেন, হ্যাট র্যাক, মানে টুপি টাঙানোর র্যাক, বটল র্যাক, কোট র্যাক, ইউরিনাল, বডির সঙ্গে রিলেটেড, হিউম্যান বডির সঙ্গে কিন্তু প্রত্যেকটা রিলেটেড। এটা অনেক পরে বোঝা গেছে। তো এটা হতে হতে যাই হোক, এখন ফিলাডেলফিয়া মিউজিয়ামে রেডিমেড গুলো আছে, কিন্তু সেখানেও একটা ব্যাপার আছে। উনি যে এই যে অথেন্টিসিটিকে উনি চ্যালেঞ্জ করছেন। এই যে তুমি ইউরিনালটা দেখছো, এটা কিন্তু ওর তৈরি না, ওর তৈরি একটা পুরনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফ কোথাও পাবে, ওটা কিন্তু ভেঙে গেছে অনেকদিন আগে। উনি যেটা করেছিলেন, ফিলাডেলফিয়া মিউজিয়াম ওর সঙ্গে একটা চুক্তি করেছিল,
আর্টে চুক্তি আসছে, সবসময়ই ছিল চুক্তি, উনি চুক্তিটাকে সামনে আনছেন যে উনি চুক্তি করেছিলেন এগুলো ওরা এক্সিবিট করবে এবং পার্মানেন্ট কালেকশনে রাখবে। কিন্তু কিভাবে পার্মানেন্ট কালেকশন, মানে যে আজকে পিকাসোর ছবির যে একটা মানে এইটা পিকাসোর ছবি অমুকটা কপি, এখানে তো কোনো অরিজিনালটা কোনটা, রিমেম্বার সিমালাক্রাম, সিমালাক্রাম সবসময় ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে হবে তার কিন্তু মানে নেই। সিমালাক্রামের আইডিয়াটা অন্যদিকে আছে, কিন্তু ভার্চুয়াল রিয়েলিটিতে একটা আলটিমেট এক্সাম্পল সেটা, যে আজকে এই যে দুশমের ফাউন্টেন কাজটা, এটার অরিজিনালটা কোনটা, ওইটা অরিজিনাল, দুশম বলে যে কিচ্ছু এসে যায় না, ওটা তো ভেঙে যাবে একদিন। তখন উনি ওদের পারমিশন দিয়েছিলেন যে এটাকে তুমি রিপ্লেস করতে পারো। আজকে ফিলাডেলফিয়া, আমি এই কদিন আগে আমি গিয়েছিলাম ফিলাডেলফিয়া মিউজিয়ামে, এটাও বোধহয় না, অন্য আরেকটা ভেঙে ভুঙে গেছে, অন্য রিপ্লেস করার যে অথরিটি সেইটা কিন্তু উনি, আমি আজকে এরকম একটা জিনিস বসি আর মাঠ থেকে এরকম ড্রিপ করছে পেন্ট দিকে, আমি বলতে পারি না এটা দুশপের আর মাঠ, সেইখানে কিন্তু একটা ওই মিউজিয়াম কিন্তু তখন, এইখানে একটা অদ্ভুত কন্ট্রাডিকশন আছে, মিউজিয়াম কিন্তু আমাকে কপিরাইটের মামলা করবে যে না ওটা না, আমার কাছে দুশমের কাজটা আছে। ভাবো কিরকম একটা রিডিকুলাস কনভারসেশন সেটা, দুশমের কাজ আবার কি রে, দুশম তো অথেন্টিসিটির ইয়েই করেনি, মানে অথেন্টিসিটির কোনো ব্যাপার নেই এটাতে, এটা তো মানে তোদেরও তো বলে গেছে ভেঙে গেলে আরেকটা করিস, এবং সব রেডিমেড গুলোর ক্ষেত্রেই বলে গেছে। তাহলে আমি যদি আজকে একটা বটল র্যাক কিনে এনে বসাই, বলি এটা দুশমের বটল র্যাক, এখানে দুশম কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে মুচকি মুচকি হাসছে, বলে দেখো আমি যতই অথেন্টিসিটির, আজকে কিন্তু দেখো পিকাসোর ছবির যেরকম ইন্স্যুরেন্স আছে, সব মিউজিয়ামে সব ছবির তো ইন্স্যুরেন্স থাকে, পিকাসোর ছবির যেমন ইন্স্যুরেন্স, মনে করো না এগুলোর নেই, এগুলোর ইন্স্যুরেন্স। ভাবো কিরকম মানে রিডিকুলাস ব্যাপার, যে এইটার ইন্স্যুরেন্স আছে, কিন্তু আছে। তাহলে দুশো কি বলছেন, আমাকে মাঝে মাঝে এরকম ইয়ে করে বলতে হবে, তা না হলে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন দুশো কি বলছে এখানে, দুশো বক্তব্যটা কি দেখো, আমি যতই অথেন্টিসিটিকে ইয়ে করি, রিজেক্ট করি, যে আমি এর মানে এটা তো ইউরিনালটার কোনো বিশেষত্ব নেই, আরেকটা ইউরিনাল দিয়েও এটা করা যায়, কিন্তু আর্টের ডিসকোর্স তোমাকে সেটা করতে দেবে না, বুঝতে পারছো? আর্টের ডিসকোর্স সবসময়ই একটা, যত কষ্টই হোক একটা অথেন্টিসিটির ফ্রেমওয়ার্ক তৈরি করে, কেন? তা না হলে ডিসকোর্স চালায় ইনস্টিটিউশনরা, বড় ডিসকোর্স গুলো, যেমন মিউজিয়াম, মার্কেট, অথেন্টিসিটি না হলে মিউজিয়ামের ভ্যালু থাকে না। মিউজিয়ামের এটা কি, একটা অবজেক্ট এনে রাখলাম কনটেক্সট থেকে বার করে, আর্ট মিউজিয়াম, এটা থাকে না। সেই জন্য এখানে যে কন্ট্রাডিকশনটা, এটা কিন্তু দুশমের ফেলিয়ার না, দুশোর সাকসেস। দুশোর বক্তব্য হচ্ছে, পরে অনেক লেখা টেখা আছে এ নিয়ে ওই 50-60s যে আমি এটা করে দিয়ে গেলাম, এবার তোমরা বোঝো, এবার যে বোঝোর ব্যাপারটা একটা মুচকি মুচকি, সেই জন্য তুমি যদি আজকে বলো আমি ওটা করলে হতো না, করলে হতো না, কারণ ইউ আর নট পার্ট অফ দ্য ডিসকোর্স। প্রথমত হচ্ছে ওটা হয়ে গেছে, তুই দুশো আর কি, দ্বিতীয়ত হচ্ছে তোমার মানে এটা ওই উনি তো ডিসকোর্সটাকে বুঝতেন, এইখানে তুমি কিছুতেই দুশো রেডিমেড বুঝতে পারবে না বা অ্যাপ্রিসিয়েট করতে পারবে না যদি আর্টকে ডিসকোর্সের জায়গা থেকে না দেখো। আর্টকে যদি তুমি মনে করো আর্টিস্ট প্রচন্ড অনুপ্রাণিত হয়ে স্টুডিও একটা কিছু করলো আর সেটাই আর্ট, এবার আর্টটা বেরোলো, আর্টটা এই আমি আর্ট করতে করতে বেরোলো এবং সেটা পৃথিবীতে গিয়ে এক্সিবিশন হলো, হবে না ওইভাবে। এটা তোমার চয়েস, তুমি করতে চাইবে কিনা। আচ্ছা আচ্ছা, এবার পিকাসোর কোলাজ, এইটা কিন্তু ভুললে চলবে না যে মডার্নিজমেও এই 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 যে চ্যালেঞ্জ করাটা ছিল। কোলাজ, পিকাসো 1912 সালে কোলাজ করেন। এখানে একটা কথা বলে রাখা ভালো, পিকাসোর সতীর্থ জর্জ ব্রাক, একটা সবসময় পিকাসোর নাম করা হয়। কোলাজ দুটো জিনিস আছে, কোলাজ আর পাপিয়ের কোলে। পাপিয়ের কোলের ইনভেন্টর কিন্তু জর্জ ব্রাক। দুটোর মধ্যে তফাৎ হচ্ছে, কোলাজ তুমি যা খুশি ব্যবহার করতে পারো, তুমি মানে কাগজ ছাড়াও দড়ি হেন তেন যা খুশি লাগাতে পারো ক্যানভাসে, আর পাপিয়ের কোলেতে শুধুমাত্র কাগজ, এবং কোলাজে তুমি কাটতেও পারো ছিঁড়তেও পারো, কিন্তু পাপিয়ের কোলেতে খুব স্মুথলি কাটা হয়। এই দুটো খুব মানে
সমান তফাৎ কিন্তু সিগনিফিক্যান্ট। ব্রাক কিন্তু ব্রাক কিরম পিছনে পড়ে যায় ওতে। অ্যাকচুয়ালি দুজনে মিলে এই দুটো জিনিস আবিষ্কার করেছে, এবং আবিষ্কারটা হয়েছিল তোমার কিউবিজমের লজিকে। তুমি যদি প্রথম দিকের 2-3 বছরের দেখো অ্যানালিটিক কিউবিজম, তার থেকে যখন সিনথেটিক কিউবিজমে যাচ্ছে 1912-তে, তখন কোলাজ আবিষ্কার হচ্ছে। আমি সেইটাই বেশি যেতে চাই না, ওটার একটা নিজস্ব ডিসকাশন আছে, কিন্তু কোলাজ ইজ অ্যান আউটকাম অফ কিউবিজম। কিন্তু তুমি যদি কোলাজকে জাস্ট ব্যাপারটা দেখো, ওয়েস্টার্ন পেইন্টিং এ কোনো দিন কোনো সেঞ্চুরিতে আগে ক্যানভাসে বা বোর্ড বা যাই বলো বা ফ্রেস্কো অন্য কোনো জিনিস লাগানো হয়নি। যে পেইন্টের অনেক বদলেছে পেইন্টিং, কিন্তু কোনোদিন ফরেন কোনো অবজেক্ট লাগানো হয়নি, এখানে কিন্তু লাগাচ্ছেন। সুতরাং এবং শুধু তা কেন কেন হচ্ছে এটা, তার কারণ আছে যে কিউবিজম হচ্ছে প্রথম মুভমেন্ট, প্রথম ধাপ, সবচেয়ে র্যাডিক্যাল ধাপ হচ্ছে কিউবিজম। ইমপ্রেশনিজম লাইট নিয়ে অবসেস ছিল, পোস্ট ইমপ্রেশনিজম ওই বাইরের অবসেশন থেকে আর্টিস্টের ভেতরের নানান অবসেশন নিয়ে কাজ করেছে, সাবজেক্টিভিটি নিয়ে। ফভিজমেও হয়েছে, এক্সপ্রেশনিজম গেল। কিউবিজমে প্রথম কি এরা কিন্তু বাকিগুলো কেউ ওয়েস্টার্ন যে রেনেসান্সের 1 পয়েন্ট পার্সপেক্টিভ সেটা থেকে একেবারে র্যাডিক্যালি ডিপার্ট করেনি। অনেক ছবি ফ্ল্যাট হয়েছে, ব্রাশ ওয়ার্ক এসছে, আলো আগে এসছে, ফর্ম ভেঙেছে, সব হয়েছে, কিন্তু কিউবিজম প্রথম সেজানের কাজের উপর নির্ভর করে কিউবিজম তৈরি হয়েছে। এই দুই ভদ্রলোক প্রথম রেনেসান্স পার্সপেক্টিভকে একটা র্যাডিক্যাল চ্যালেঞ্জ করেছে। রেনেসান্স পার্সপেক্টিভে 1 পয়েন্ট পার্সপেক্টিভ হচ্ছে আমি একটা পয়েন্ট থেকে একটা দৃশ্য দেখব। আমি একই সঙ্গে বাড়ির যদি রাস্তায় দাঁড়িয়ে থাকি, বাড়ির সামনেটা ছাদটা আমি ছাদের, যেটা ইন্ডিয়ান পেন্টিং এ সব সময় ছাদের ফ্লোরটা দেখতে পেতে পারি না, তোমাকে দিকে তাকাই সামনে থেকে, তোমার মাথার পিছনটা আমি দেখতে পেতে পারি না। এর উপরে দাঁড়িয়ে এইটি রেশনালিটি, এইটাই রেনেসান্সের রেশনালিটি, এনলাইটমেন্টের রেশনালিটি। কিউবিজম সেটাকে ভেঙেছে, যে একই সঙ্গে আমি দেখা, মানুষের যে দেখার যে প্লেনার শিফট, এইটা প্রথম কিউবিজম আনে। সেই জন্য কিউবিজমের এটাকে তুমি বলতে পারো একটু আলগা অর্থে যে কিউবিজম আগের ওয়েস্টার্ন আর্টের পেইন্টিং এর সমস্ত ট্র্যাডিশনকে ও ডিকনস্ট্রাক্ট করে এটা তৈরি হয়েছে, আলগা ভাবে বলা যায়। সেই জন্য কোলাজ is a sort of challenging the meta narrative of painting, এটা আলগা ভাবে বলা যায়। কিন্তু পিকাসোকে আমরা তবু ওই মডার্নিজমের, মানে পিকাসোর অনেক কিছু আছে যেগুলো মানে তোমার পোস্ট মডার্ন বলতে ইচ্ছা করবে, কিন্তু কেন আমরা বলি না। আলটিমেটলি এই কোলাজ গুলো, এই ধরো এই ছবিটা, এটা কিন্তু যতই যা লাগান লাগে, সুজ মানে কি ড্রিঙ্ক, সব করে, কিন্তু আলটিমেটলি এটা একটা দৃশ্যকে তোমায় দিতে চাইছে, যেটাকে তোমায় বিভিন্ন দিক থেকে দেখতে বলছে। সেটা হচ্ছে একটা টেবিলের ওপর এই জিনিসগুলো রয়েছে, খবরের কাগজ পড়ে রয়েছে, এটা কিন্তু রেফারেন্সটা রিয়েলিস্টিক সিন, আর একটা ড্রিঙ্কের বোতল রয়েছে, এইটা একটা ঘরের আর স্টিল লাইফ বেসিক্যালি, কিন্তু স্টিল লাইফটাকে র্যাডিক্যালি ভাঙছেন, প্লেনকে ভাঙছেন। আলটিমেটলি কিন্তু এটা একটা পিক্টোরিয়াল ইউনিটি ভীষণভাবে জরুরি এখানে। পিকাসো, ব্রাকের কিউবিস্ট কাজে এবং অন্যান্যদেরও কিউবিস্ট কাজে পিক্টোরিয়াল ইউনিটির জায়গাটা কিন্তু কোনো ন্যারেটিভও আছে, তুমি ছোট্ট করে আলগা করে ন্যারেটিভও আছে, কিন্তু পিকাসো অ্যাকচুয়ালি ন্যারেটিভকে বর্জন করেনি। পিকাসোর অনেক রকম জিনিস আছে যেটা মডার্নিজমের ম্যাক্সিমাম লোকের সঙ্গে মেলে না, কিন্তু পিকাসো আলটিমেটলি কিন্তু সে একটা এমন একটা জিনিস তৈরি করতে চায়, ছবি বলো কোলাজ বলো, যেটা একটা পিক্টোরিয়াল ইউনিটি আছে। এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। পোস্ট মডার্নিজমে ওই পিক্টোরিয়াল ইউনিটি, আলটিমেটলি আমার একটা পিক্টোরিয়াল ইউনিটি থাকে, কম্পোজিশনাল, যে আমার প্রত্যেকটা পার্টের সঙ্গে একটা ডায়ালগ চালাবে, এবং ডায়ালগটা কিন্তু খুব ফর্মাল। এটা মাথায় রেখো, কিউবিজম কিন্তু খুব ফর্মাল এক্সপেরিমেন্ট, তাতে অনেক কিছু ছিল। এই যে পিকাসো যে এই যে তোমার খবরের কাগজের যে কি খবর আছে, এটা কিন্তু অনেক দিন পর্যন্ত মনে করা হতো ওদিকে তাকানোর দরকার নেই, এটা তো শুধু ফর্মাল এক্সপেরিমেন্ট।
কিন্তু পরে পড়ে দেখা গেছে এগুলো কিন্তু কন্টেম্পোরারি রেলেভেন্স আছে। যেমন প্রথম বিশ্বযুদ্ধের সময় পিকাসো তো প্যারিসে, তখন প্যারিসেই ম্যাক্সিমাম জীবনটা কাটিয়েছে অ্যাডাল্ট লাইফ। জর্জ ব্রাক যখন যুদ্ধ শুরু হয়, জর্জ ব্রাক যুদ্ধে যায়, কারণ যেতেই হবে, ড্রাফটিং বলে। পিকাসো কিন্তু পিকাসোকে যুদ্ধে ড্রাফটিং করা হয়নি, কারণ উনি স্প্যানিশ সিটিজেন ছিলেন, উনি তো ফ্রেঞ্চ সিটিজেন না, সিটিজেন না হলে ড্রাফট করতে পারবেন। পিকাসো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় স্টুডিওতে কাজ করেছে, আর ব্রাক যুদ্ধে গেছে। ব্রাক উন্ডেড হয়ে ফিরেছে, তারপরে থেকেই ব্রাক আর পিকাসোর, আমি এর ভেতরের গল্প জানি না, ব্রাক আর পিকাসো ততদিনে কিউবিস্ট এক্সপেরিমেন্ট কে সিনথেটিক অনেকদিন এগিয়ে দিয়ে ব্রাক আর পিকাসোর মধ্যে বন্ধুত্বের একটা ফল আউট হয়। তো ব্যাপারটা হচ্ছে ওই ওই 14 থেকে 18-র মধ্যে যুদ্ধ চলাকালীন যে খবরের কাগজ, এটা 12-তে, 14 থেকে 18-র মধ্যে পার্টিকুলারলি যে কাগজের কাটিং উনি ইউজ করেছেন, ক্লিপিং, সব কিন্তু যুদ্ধের খবর। সেদিন দেবরাজ একটা পোস্ট দিয়েছিল ওই নিয়ে, কোলাজ নিয়ে, তাতে ও ওই ফর্মাল বলছে। আমি তখন ওকে ওই আর্টিকেলটা পাঠালাম, একজনের আর্টিকেল, এক আর্ট হিস্টোরিয়ানের, একেবারে তুলে তুলে দেখিয়েছি, যে বললো আমি এটা জানতাম না। ওই 14 থেকে 18-র মধ্যে পিকাসোর এই স্টুডিওয় বসে যে করেছে, যুদ্ধ হচ্ছে আর উনি তো ওখানে, সব যুদ্ধের খবর, কোথায় যুদ্ধের আবার কোথায় কমছে বাড়ছে, কে হারছে, এইসবের খবর। তার মানে কি কন্টেন্টের দিকে নজর ছিল, কিন্তু তার সত্ত্বেও কিউবিজমের মূল থ্রাস্টটা দেবরাজ ঠিক ওখানে, যে ওটা কিন্তু ফর্মালি ছিল। সেই পোস্ট মডার্নিজমে এই ধরনের যে কোলাজ ব্যবহার, সে কোলাজ অন্যরকম হবে। ওকে, এই যে ধরো গিটার, এটা কি সাইন না? খুব ভালো মতো বলা যায় গিটার সাইন, এটা আরেকটা ভার্সন। যে এই গিটার, তুমি এটা গিটার বলে বুঝতে পারছো, কিন্তু এটা প্লে করবে না গিটারের মতো, কিন্তু আবার রিয়েলিস্টিক ভাবে গিটারও না। তার মানে কি, গিটারের গিটারত্বটা, এর কিছু স্ট্রাকচার, কিছু উপাদান, যেরকম এই যে গোল সাউন্ড হোল হ্যানত্যান, এখানে তো আফ্রিকান মাস্কের ব্যাপার আছে হ্যানত্যান সব, সেটা তো জানি আমরা। এইটা তোমার হোলটা যেখানে নেগেটিভ স্পেস হয়, একটা ভয়েড, এখানে কিন্তু একটা ডেপথ আছে, এটা একটা টিউবের মতো, সেটা উনি উল্টে দিচ্ছেন পজিটিভ নেগেটিভ স্পেস, ফর্মাল এক্সপেরিমেন্ট আছে। কিন্তু ওভারঅল এটা গিটার, what is its relationship to guitar? Because it's a sign of guitar. কিন্তু দুটোর তফাৎ হচ্ছে, এইটা সাইন অফ আ গিটার আর এটা হচ্ছে সাইন অফ আন ইউরিনাল। কিন্তু তফাৎ হচ্ছে, এটা এখনো খুব ফার্মলি আমি আর্টের কনটেক্সটে রাখবো, এটাকে আমি আর্টের এক্সপেরিমেন্ট করছি, আমি এই, এবং এটাকে আর্ট, এটা আর্ট, এটা হচ্ছে আমি আর্টের থেকে বেরিয়ে গিয়ে একটা জিনিস আনছি এবং আমি সেটাকে আর্ট বলে ক্লেম করছি। এখানে যে এই যে কার্ডবোর্ড, তার, এসব দিয়ে করেছে, এর মধ্যে উপাদান, যে মেটেরিয়াল এন্ড প্রসেস, সেটা আর্টের জগৎ। হ্যাঁ, তখন কার্ডবোর্ডকে ইউজ করছি, উনি সেখানে র্যাডিক্যাল, কিন্তু এইরকম র্যাডিক্যাল। এখানে যেটা হচ্ছে দুসময়ের এতে যে সাইন, এই যে ইউরিনালের একটা সাইন, সেই সাইনটা আরো অনেক র্যাডিক্যাল এবং কনটেক্সটের চেঞ্জটা আরো বেশি। এটা একেবারে কমপ্লিটলি নন আর্ট জায়গা থেকে আসছে। সেই জায়গা থেকে এটার একটা আলাদা, এইটার ইম্প্যাক্টটা পোস্টমডার্নিজমের ক্ষেত্রে এটার থেকে, গিটারের থেকে বেশি। এখানে আমি একটা জিনিস দিচ্ছি, থিং ভিসাভি অবজেক্ট। এটা আমি একটা অন্য ক্লাস থেকে স্লাইডটা নিয়েছি বলে আমি, এটা রয়ে গেছে, আমি এটা বেশি দূর যেতে চাই না এটাতে, কিন্তু জাস্ট যখন এসছে কথাটা আমি বলে দিই। এই থিং ভিসাভি অবজেক্ট, এটা আসে মার্টিন হাইডিগারের চিন্তা থেকে, যে উনি 4-5টা স্টেপ বলেছেন একটা অবজেক্টের। একটা হচ্ছে থিং, যেখানে আমরা জানি না সেটা কি, সেটা হচ্ছে থিং, আমরা সেটাকে থিং বলবো। তারপরে হচ্ছে, মানে সেটা আমি বাংলায়, অন্য ভাষায় গেলে, আমি ইংরেজিতে বলছি, জার্মানেও উনি ওইভাবে লিখেছেন। অবজেক্ট হচ্ছে যখন দ্য থিং দ্যাট ক্যান বি আইডেন্টিফাইড between its sign and referent, between its signification capacity and কিসের সাইন যখন বুঝতে পারছি, তখন অবজেক্ট। তারপর হচ্ছে ওয়ার্ক বলবো, ওয়ার্কটা হচ্ছে কাজ, তখন আমি জিনিসটার মেকিং দেখছি। এই যে আইডেন্টিটি একটা জিনিসের বিভিন্ন স্তরে, এইটা নিয়ে হাইডিগারের ফিলোসফিক্যাল লেখা আছে। আর লাস্ট স্টেপ দিয়ে বলছি আর্ট। তাহলে
একটা আর্ট, ওয়ার্ক অফ আর্ট, আগে থিং, তারপর অবজেক্ট, তারপরে ওয়ার্ক, তারপর আর্ট। সেইরকম যদি দেখি এই দুটো কিন্তু থিং আর অবজেক্টের মধ্যে দুটোর বর্ডার লাইনে রয়েছে। এখানে কেন অবজেক্ট কথাটা বলছি, দুটোকেই আমি জানি এটা কোথা থেকে এসছে, কিন্তু এখন কি এটা তো অবজেক্ট না, অবজেক্ট একটা ফাংশন, ফাংশন বা একটা কিছু ভূমিকা, মানে একটা তার, এখানে এই দুটো অবজেক্ট, এটা যদি অবজেক্ট বলি একমাত্র যে দুটো আর্ট ওয়ার্ক, কিন্তু মানে মানে এটা থিং, পুরোপুরি থিং না। আমরা জানি এটা গিটার, এটা ইউরিনাল, কিন্তু আবার গিটার আর ইউরিনাল তো সেটা নেই এখানে, দুটোর ওটাকে তুলে নেওয়া হয়েছে, এটাকে ফর্মালি তুলে নেওয়া হয়েছে, এটাকে উল্টে দেওয়া হয়েছে, কনটেক্সচুয়ালি তুলে নেওয়া হয়েছে। কিন্তু তাহলে এটা কি অবজেক্ট? পুরোপুরি অবজেক্ট হলো হ্যাঁ, অ্যাজ আর্ট ওয়ার্ক অবজেক্ট, অ্যাটলিস্ট এই ডান দিকেরটা আজকে আর্ট ওয়ার্ক, ওটা প্রথম থেকেই আর্ট ওয়ার্ক ছিল, অবজেক্ট। কিন্তু আমি তাও বলবো একটা থিংনেস আর থিংইনেস যেটাকে বলে, সেটা থিং আর অবজেক্টের মাঝামাঝি। যাই হোক, এটা একটা অন্য আলোচনা, আমি জাস্ট বলে রাখলাম। কিন্তু এই থিং অবজেক্ট গুলো কিন্তু সেমিওটিক্স এর সঙ্গে যুক্ত। তা আমি বলবো দুশবেরটা অনেক র্যাডিক্যালি ওই দিকে, ওই যে এবং এর মধ্যে কনসুমার কালচার, এখানে কনসুমার কালচারের কোনো কথা নেই, এখানে কনসুমার কালচার সম্বন্ধে একটা কথা, যে মাস প্রোডাকশন, সেই সব দিকে অনেক র্যাডিক্যাল একটা স্টেপ আর কি। মাগরিতে আমরা আগে দেখেছি এই সোসি নেপা ইউন পিপ্পে, এখানে ল্যাঙ্গুয়েজের ব্যবহারটা তো লিটারালি এখানে লেখা রয়েছে, পেন্টিং ওটা আছে, কিন্তু এখানে এটা আমরা আলোচনা করেছি যে আগের বার যখন দেখিয়েছিলাম, যে এখানে ল্যাঙ্গুয়েজ আমরা কিভাবে একটা ইমেজকে বুঝি, আমরা বলি কথা বলো না, ইমেজটাকে বুঝতে দাও, ওটা একটা মিসগাইডেড ঢপ। আমরা সবসময় ইমেজকে বুঝি আমাদের অ্যাসোসিয়েশন দিয়ে, এবং অ্যাসোসিয়েশনটা আসে ল্যাঙ্গুয়েজ দিয়ে, সেটাই উনি বলতে চাইছেন এখানে। এখানে এই দিস ইজ আ সাইন অফ আ পাইপ, যেটা দিয়ে আমরা পাইপকে বুঝবো, কিন্তু এখানে বলে দিচ্ছি এটা পাইপ না, তার মানে আমি সাইন আর রেফারেন্টের মধ্যে যে তফাৎটা সেটা ভিউয়ারকে বোঝাতে চাইছি। ভিউয়ার বলছে আমি কি স্টুপিড, আমি কি বুঝি না এটা আসল পাইপ না? আর না, তুমি বোঝো না তা নয়, কিন্তু আমরা সবসময় সাইনকে, রেফারেন্টের, আমি এটা স্মোক করতে পারবো না পাইপটা, কিন্তু আমরা যখন বলি এটা একটা পাইপ, আমরা বলি না এটা একটা পাইপের ছবি। সুতরাং আমরা সাইনকে আমরা রেফারেন্টের সঙ্গে সবসময় গুলিয়ে ফেলি, আমাদের মাথায় যে মানেটা তৈরি হয় সেটার মধ্যে সাইন আর রেফারেন্ট এক হয়ে যায়, সেটাকে উনি দেখিয়ে দিচ্ছেন। তার মানে কি, উনি আমাদের দেখার যে প্রসেস, এটা শুধু একটা পাইপের ছবি না, থ্রপলয় ভাবে প্রচন্ড ভাবে আঁকা, এই মানে এই যে এখানে এটা হচ্ছে থ্রপলয় ছবি, যে পুরো ইলিউশন, এর আর কোনো বক্তব্য নেই, জাস্ট ইলিউশন। এখানে কিন্তু ইলিউশনটাকে এখান থেকে ধার করছেন থ্রপলয় ট্র্যাডিশন থেকে, কিন্তু ওর উদ্দেশ্যটা কমপ্লিটলি অন্য। ওর উদ্দেশ্যটা হচ্ছে আমাদের দেখার প্রসেসটাকে ডিকনস্ট্রাক্ট করা, দেখার প্রসেসটাকে, এবং সেখানে ল্যাঙ্গুয়েজের ভূমিকাটাকে বোঝানো। এটা তো আমরা দেখেছি এখানে প্রত্যেকটা একটা ভুলভাল বলা আছে, ডোর তাহলে ঠিক বললে কি হবে, হর্স হবে, এটা ক্লক হবে, এটা জাগ বা পিচার হবে, কিন্তু এই জায়গাটা আমি আগের বার আলোচনাটা আমি ওইটা আমার ছাগলের মতো আমি সালাম মিস করে, আমি বলেছি এটা অ্যাকচুয়ালি ঠিক, কিন্তু ঠিক মানে কি, এটা কিরকম শয়তানি করেছে মাগরিট। ভালিজ হচ্ছে ফ্রেঞ্চে সুটকেস, কিন্তু উনি ফ্রেঞ্চে নিয়ম হচ্ছে সবগুলো তুমি যে দ্য লাগিয়েছেন আর্টিকেল, ইংরেজিতে ডোরও আমি বলতে পারি দ্য, দুটোর একটু আলাদা মানে, কিন্তু এটা হয়। ফ্রেঞ্চে এইভাবে একটা জিনিসকে দেখালে তোমাকে আর্টিকেল মানে ওই যে দ্য, যেটাকে বাংলা অব্যয় বলে, দিতেই হবে। সুতরাং এখানে হবে লাভলিজ, সেটা উনি দেননি ইচ্ছা করে। তাহলে কি, তুমি যদি ফরাসি না জানো, এখানে শুধু ভাষার ব্যাপার না, ইংরেজি ফরাসির ব্যাপারে, ফরাসি যদি না জানো তাহলে তোমার মনে হবে দা দিয়েছে তার মানে এটা ইংরেজি কথা, আর আমি জানি না মানেটা। এইবারে আমি মুশকিলে পড়ে যাচ্ছি যে এই, এটা তো দেখতেই পাচ্ছি সুটকেস, তা এটা কি, এইটার মানে কি সুটকেস নাকি না? তখন তুমি হয়তো কনক্লুশনে আসবে যে আমার ভোট কি দিচ্ছে, বাকি তিনটেই ঠিক মানে ভুল। তাহলে এটা এমন একটা কথা, ইংরেজি কথা আমি জানি না, কিন্তু এটার মানে ওই অন্য কিছু, সুটকেস না। কিন্তু এটাকে ভাষার ট্রিক, উনি দা লাগিয়েছেন, এটা অ্যাকচুয়ালি দা ভালিজ বল কোনো কথা হয় না তো, লাভালিজ, এবং তার মানে এক্স্যাক্টলি সুটকেস। তার মানে কি, শুধু ভাষার ব্যাপার নাই, ওখানে উনি মনে করিয়ে দিচ্ছেন কি ভাষা। তুমি ইংরেজি বলছিলাম, এটাকে যে লসভল বললে তুই বুঝবে না, তুমি ফ্রেঞ্চ না জানো, বললে জানি না ওটা কি।
তা উনি এখানে দা দিয়ে আরো গুলিয়ে দিচ্ছেন যে ভাষার স্পেসিফিসিটি আছে। উনি এইটাকে এই ধরনের একটা কতগুলো কাজ করি তার নাম দিয়েছেন ডিস্টার্বিং অবজেক্টস, মানে যেগুলো নামের সঙ্গে মিলছে না। আচ্ছা, আমি যেটা করতে চাই এখন দ্রুত, আমি খুব তাড়াতাড়ি করব, এটা থামবো না বেশি, তোমাদের কতগুলো ইমেজ দেখাতে চাই যেটা আর্কিটেকচার, যেটা নিয়ে আমরা কখনো আলোচনা করি না। তো আর্কিটেকচার একটা আলাদা ফিল্ড আছে। আর্কিটেকচার আমি বলেছিলাম একমাত্র পোস্টমডার্ন যখন আর্টের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, পোস্টমডার্নিজম কোনো স্টাইল না, আমি মানি না ওটা। একমাত্র আর্কিটেকচারে পোস্টমডার্ন কিন্তু একটা স্টাইল বলে ধরা হয়, মোটামুটি মেনে নেওয়া হয়েছে। তাহলে আমি কতগুলো এক্সাম্পল দেখাচ্ছি। মডার্নিস্ট আর্কিটেকচার কি? এটা বাউহাউসের বিল্ডিং, বাউহাউস যে স্কুল দাসাউতে ছিল সেখানকার বিল্ডিং, তারপরে ভাইমারে যায় সেই বিল্ডিং, এটা দাসাউতে এই বিল্ডিংটারই এই অন্য। এখানে হচ্ছে বাউহাউসে যেটা ছিল ফর্ম ফলোজ ফাংশন, মানে বিল্ডিং এর কোনো একটা ইঞ্চিও নষ্ট করা হবে না, সবগুলো একটা ফাংশন থাকবে। সেই জন্য কিউব বক্স শেপটা সবচেয়ে কাজের ছিল। এই হচ্ছে ওয়াল্টার গ্রোপিয়াস, বাউহাউসের এক সময়কার ডিরেক্টর। এরা সবাই, বাউহাউসের অনেকেই আমেরিকায় পালিয়ে আসে, কারণ কেউ কেউ তো জিউইশ ছিল, সেটা তো হিটলারের তো বন্ধ করে দেওয়া হয় 33, হিটলার চ্যান্সেলর হওয়ার পর 33-এ বাউহাউস মোটামুটি বন্ধ হয়ে যায়। আর কেউ কেউ পালিয়ে আসে, মানে জিউইশ না থাকলেও, যেমন গ্রোপিয়াস, যে বাউহাউসের উপর রাগ ছিল নাৎসিদের। তা উনি এইটা হচ্ছে এই আমরা আর তাকিয়েও দেখি না এগুলোর, যে এইগুলো যে ফ্যাগাস শু ফ্যাক্টরি, এই যে ফ্যাক্টরি বিল্ডিং, এখানে এই যে কাঁচ দেব, তাহলে বাইরের সঙ্গে একটা রিলেশনশিপ হবে। হ্যাঁ, এইটা হচ্ছে প্রত্যেকটা যে কাঁচ দিয়েছে, এটা কিন্তু এস্থেটিক শুধু না, আগে হচ্ছে এটার যে আমি এখানে এই যে এখানে জানলা আছে, আর এই যে বাইরে ওয়ার্কার কাজ, এটা জুতোর কারখানা, ওয়ার্কার কাজ করবে, বাইরেটা দেখবে, সেখানে তার ওটা মানসিক শান্তি ইয়ে। এই হচ্ছে মডার্নিস্ট আর্কিটেকচার, তার স্লোগান হচ্ছে ফর্ম ফলোজ ফাংশন। এইটা হচ্ছে উনি চলে আসেন এই অঞ্চলে, তোমার ম্যাসাচুসেটসে। এইটা হচ্ছে এখানে একটা ছোট টাউনে ওর বাড়ি, উনি করেছিলেন। দেখো সমস্ত কিছুর মধ্যে একটা মানে এফিসিয়েন্সি এবং এস্থেটিক রয়েছে, নেই তা না। তুমি বলবে এটার কি ফাংশন, না এটার ফাংশন কিন্তু এখানে তো কোনো স্পেস নষ্ট হচ্ছে না, এটা বেড়া হলো, কিন্তু এমন ভাবে দিয়েছেন এটার সঙ্গে দেখো এই ছায়া এস্থেটিক আছে, এই যে ছায়াটা পড়ছে এটার সঙ্গে একটা রিলেশনশিপ রয়েছে। কিন্তু পুরোটা বাড়িতে এফিশিয়েন্ট ইউজ অফ স্পেস। ফর্মটা সবসময়, এখানে একটা গাড়ি বারান্দা, তো গাড়ি বারান্দা স্ট্রেট গাড়ি বারান্দা, কোনো এরম মানে অর্নামেন্টেড কিছু নেই। এই হচ্ছে ওর বাড়ি। উনি হার্ভার্ডে অনেক বিল্ডিং তৈরি করেছিলেন। এই হচ্ছে পরের, উনি চলে আসার পর, মানে উনি ওর পরে লুডভিগ মিস ভ্যান্ডার রেহে হচ্ছে পরের ডিরেক্টর বাউহাউসের, তিনিও চলে আসেন এদেশে। এটা যে ফ্যান্সওয়ার্থ হাউস, তুমি দেখো একদম স্ট্রেট, মানে একটা মিনিমালিস্টিক ইন্টারসেকশন অফ ফর্ম। এইটা হচ্ছে শিকাগোতে 1950s-এ তৈরি করে। শিকাগোর লেক শোর ড্রাইভ হচ্ছে খুব লেকের ধার দিয়ে একটা খুব মানে বিখ্যাত রাস্তা, যেখানে মানে খুব পশ এলাকা, সেইখানে উনি, এখন এরকম আরো অনেক বিল্ডিং হয়েছে লেক শোর ড্রাইভে, উনি এইগুলো প্রথম, দেখো কাঁচ দিয়ে বাইরের সঙ্গে ভেতরের কন্ট্রাক্ট, কিন্তু পুরো জিনিসটার মধ্যে কোনো ঢেউ খেলানো কিছু, অ্যাপার্টমেন্ট বিল্ডিং এগুলো উনি তৈরি করেন। এই যে অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর যে ব্যাপারটা, এই ধরনের এফিসিয়েন্সি, আমি কতগুলো অ্যাপার্টমেন্ট তৈরি করতে পারবো, বেশি ওই মানে ফর্ম নিয়ে খেললে তো আমার অ্যাপার্টমেন্টে জায়গা কমে যাবে। এইটা হচ্ছে মডার্নিস্ট আর্কিটেকচার। এই যে এখানে উনি সিগ্রাম বিল্ডিং, নিউ ইয়র্ক 58 সালে, এই যে স্কাইলাইন আমরা দেখি, এটা হচ্ছে মডার্নিস্ট। কিন্তু স্কাইলাইনে আজকে অন্য জিনিসও মিশে থাকে, আসছি এখানে, কিন্তু বেসিক্যালি আমি বোঝাতে পারলাম আশা করি। এইবারে আসছে মাইকেল গ্রেভস, হচ্ছে টিপিক্যালি পোস্ট মডার্ন আর্কিটেক্ট। আচ্ছা, এইটা হচ্ছে আমি যেখান থেকে পিএইচডি করেছি, এমোরি ইউনিভার্সিটি অ্যাটলান্টায়, সেই আর্টিস্টের ডিপার্টমেন্টের সঙ্গে লাগোয়া মিউজিয়াম, এখানে মাইকেল সি কার্লোস মিউজিয়াম, আর এখানে মাইকেল গ্রেভস, ওটা কনফিউজড হওয়ার কারণ নেই,
দুটো আলাদা। এখানে মাইকেল সি কার্লোস একজন ছিলেন ডোনার, তার নামে মিউজিয়ামটা হয়েছে। এটা কাকতালীয় ভাবে দুটো নামে। তো এখানে এইটা হচ্ছে মিউজিয়াম, একতলাটা বেসিক্যালি মিউজিয়াম, এখানে ঢোকার রাস্তা আছে, আর দোতলাটা এইখানে এরকম একটা সিঁড়ি, আর এই দিকেও এরকম দুদিকে দুটো এরকম ডায়াগনালে এগুলো সিঁড়ি। এই ওপরটায় মিউজিয়াম না, ওপরটা হচ্ছে কনফারেন্স হল, অডিটোরিয়াম এটসেট্রা। আর এই যে শেপটা, এটা নেওয়া হয়েছে মায়ান পিরামিড থেকে, সেন্ট্রাল আমেরিকা মায়ান পিরামিড। ওপরটা নেওয়া হয়েছে ইজিপশিয়ান টুম্ব থেকে, ওই ইজিপশিয়ান এনশিয়েন্ট ইজিপশিয়ান আর্কিটেকচার। এখানে ছাদের টাইল গুলো নেওয়া হয়েছে মেডিটেরেনিয়ান, রেনেসান্স মেডিটেরেনিয়ান বাড়ি থেকে, ইটালির। পোস্টমডার্ন আর্কিটেকচার হচ্ছে হাইব্রিড, যেখানে তুমি প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা, হাইব্রিডিটি বলছিলাম, প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা করতে পারবে। প্রথমত হচ্ছে বিভিন্ন এলিমেন্ট বিভিন্ন, এবং এইটাই বলে পাস্তিশ। এই পোস্টমডার্ন আর্কিটেকচারে হাইব্রিডিটি আর পাস্তিশের সবচেয়ে ভালো প্রকাশ। পাস্তিশ কেন বলেছিলাম? পাস্তিশ মানে কি? রিসাইক্লিং অফ ডেড স্টাইলস, ডেড এলিমেন্টস। আজকে একটা গ্রিক কলাম, তার তো আমার কাছে আর কোনো অন্য কোনো ভ্যালু নেই ওই হিস্টোরিক, ওই মানে আমি কি বলবো একটা গ্রিক কলাম দিয়ে আজকে মায়ান পিরামিড দিয়ে তুমি কি বলবে? এটাকে বলে পাস্তিশ, আমি ওটাকে রিসাইকেল করছি। আর হচ্ছে এই রিসাইক্লিং এ কোনো ব্লেন্ডিং নেই, পরিষ্কার একটা গায়ে আরেকটা রাখছি, তুমি দেখো। এইটা হচ্ছে মানে এইটা হচ্ছে আর্ট হিস্ট্রি ডিপার্টমেন্ট, এইখানে আমি ছাত্র ছিলাম। আমার এদেশের 3টে গ্রাজুয়েট স্কুলের লাস্টটা এই যে এটা দেখো, পুরো মেডিটেরেনিয়ান একটা ওই টালি ওপরে ওই রেড টাইল। আর এখানের এইগুলো তুমি যদি ইটালির রেনেসান্স বিল্ডিং দেখো, পরিষ্কার জানলা ফানলা ওই সব জায়গা থেকে নেওয়া। মানে জিনিসগুলো সব এটা ওটা উপাদান নিয়ে আমি একটা বিল্ডিং তৈরি করছি, এবং উপাদানগুলোর যে সব সময় খুব মানে 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 খুব বড় মেসেজ তো নেই, কিন্তু এখানে আমি বলতে পারি এটাকে তৈরি করেছে এই যে মায়ান পিরামিড। কেন? এটা আমেরিকান কন্টিনেন্ট বলে, সেন্ট্রাল আমেরিকায়, এখানে এই পৃথিবীর এই অঞ্চলে, যেখানে মায়া মানে মেক্সিকো এবং ওইসব জায়গায় মায়ান কালচার, সেই জন্য। বাট দ্যাটস ইট। মানে আমি যে নেব, কেন নেব, কি অনেকটা ফর্মাল আছে এখানে কিছুটা, কিন্তু এটার মধ্যে একটা মজা আছে। এইটা ওনার পোর্টল্যান্ড বিল্ডিং, পোর্টল্যান্ড অরেগনে। উনি একটা কমপ্লিটলি ইজিপশিয়ান টুম, দেখো ইজিপশিয়ান টুম। এবং এই যে মানে মডার্নিস্ট আর্কিটেকচারের যে কি বলবো একটা গাম্ভীর্য, সেটাকে একবারে মানে মানে মনে হচ্ছে ফেস্টিভ্যাল হচ্ছে, মানে চড়া কালার, হ্যাঁ, অনেক কিছু ফর্ম ফলোস ফাংশন। তো এখানে নন ফাংশনাল একগাদা জিনিস আছে, মানে তুমি বিল্ডিং গুলো গেলে বুঝতে পারবে নন ফাংশনাল, যেখানে তোমার এক এক সময় একটা জায়গাকে সোজা প্যাসেজের বদলে বেঁকিয়ে দিয়েছে, তুমি বেঁকে কি হবে? এটাই হচ্ছে পোস্টমডার্ন জেস্টার। এটা হচ্ছে পোর্টল্যান্ড বিল্ডিং। এটা এই যে বিভিন্ন দিক থেকে ইজিপশিয়ান টুম, এটা পোর্টল্যান্ড বিল্ডিং। এটা হচ্ছে ডেনভার সিট বলে একটা শহর, কলোরাডো, তার সেন্ট্রাল লাইব্রেরি। এটাতে মানে পুরো বিভিন্ন জায়গা থেকে মানে এইটার এই জায়গাটা এরকম টিউবুলার, এখানে তোমার অন্য উপাদান, এখানে আবার অনেকটা মডার্নিস্ট ভর্তি। আচ্ছা, এই যে মানে অদ্ভুত। তুমি যদি মডার্নিস্ট আর্কিটেকচারে হও, এখানে একটা স্কাল্পচারের উপর, বিশাল চেয়ারের উপর একটা ছোট ঘোড়া, স্কাল্পচারটা অন্য কারণ নিশ্চয়ই। তুমি যদি মডার্নিস্ট আর্কিটেকচারে খুব উদ্বুদ্ধ হও, এগুলো প্রথম দিকে প্রচন্ড, এগুলো তৈরি হতে থাকে 1960s থেকে। আরেকজন স্কাল্পটার আছেন রবার্ট ভেন্তুরি, বিখ্যাত স্কাল্পটার বলছি, আর্কিটেক্ট, অনেক মানে আমেরিকান আর্কিটেক্ট। আমি এদের সবাই আমেরিকান। তুমি এখন তো পুরো ছড়িয়ে গেছে, মানে এনভায়রনমেন্ট, হিস্ট্রি, এগুলো থেকে বিভিন্ন উপাদান নিয়ে তৈরি। মানে ওই যেটা মিস ভ্যান্ডারোহে, ওটা তোমার ইন্ডিয়াতে একটা বিল্ডিং করলে যা দুবাইতে যায়, লন্ডনে যা, মানে বম্বে, লন্ডন, নিউ সব এক বিল্ডিং না। এখানে ক্যারেক্টারে, এই যে ক্যারেক্টার দেওয়া বিল্ডিং এ, এটা পোস্ট মডার্ন এবং এটা স্টাইল। ফ্র্যাঙ্ক গেরি 1929, ফ্র্যাঙ্ক গেরি 90 বছর বয়স হল, 90 কি 92, যে কোনো দিন মরে যাবে।
এই আইকনিক আর্কিটেক্ট। একটা আমি বিল্ডিং দেখাবো ডিটেল, একটু মানে তাড়াতাড়ি দেখাবো কিন্তু অনেকগুলো ভিউ। সেটা হচ্ছে স্টাটা সেন্টার, MIT আছে আমার ঘরের কাছে, এখানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, 2004-এ তৈরি, $300 মিলিয়ন প্রজেক্ট ছিল, $300 মিলিয়ন। এই বিল্ডিংটা হচ্ছে ওদের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট। আমি একবার ঢুকতে পেরেছি, একজন ছাত্র ছিল, সে ঢুকিয়েছিল, আদারওয়াইজ ওখানে রেস্ট্রিক্টেড এন্ট্রি। এই হচ্ছে স্টাটা, হচ্ছে এই যে রে অ্যান্ড মারিয়া, কোনো ডোনারের এতে এরকম দেখতে বিল্ডিংটা। এক এক দিকে এক এক রকম ভিউ, কি বলবো তোমাকে। এটা হচ্ছে এন্ট্রান্সটা, মনে হচ্ছে সব পড়ে যাবে, সব পড়ে ঢুকলে। এটা যে লবি, ওরে যে কি রে, সব পড়ে যাবে। হ্যাঁ, মানে ফান প্লেস। কিন্তু তুমি যদি ওই ওপেন মাইন্ড না রাখো, তোমার মনে হয় কি পাগল নাকি। আর এটার সঙ্গে কম্পিউটার সায়েন্সের কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে কোনো সম্পর্ক নেই। আবার কিছু কিছু জায়গায় আছেও, কিছু উপাদান আছে। এখানে দেখো একটা অ্যালুমিনিয়াম বা অ্যালুমিনিয়ামই হবে, একটা চিমনির মতো, যেন ইয়ে আগেকার সেই ইঞ্জিনের বা কারখানার চিমনি চকচক করছে, এগুলো সব ম্যাট সারফেস। এটা আমি দেখাবো একটা ভিউ। এটা হচ্ছে মানে সব রিফ্লেক্ট করছে এনভায়রনমেন্ট। এইখানে আরেকটা, এটার সাইড এন্ট্রান্স, রং গডি সমস্ত চড়া কালার, অরেঞ্জ ব্লু। হ্যাঁ, এই যে এদিকটা মনে হচ্ছে সব সব পড়ে গেল। এখানটা আবার কিছু বিল্ডিং এর বডি স্টিলের বডি, কংক্রিটও না। এখানে একটা অ্যাম্ফি থিয়েটার টাইপের, যে গ্রিক অ্যাম্ফি থিয়েটার হতো, গ্যালারি করা, ওই রকম একটা হাফ, তাও পুরো না। পুরো কোনোটারই তুমি ফ্র্যাগমেন্ট, মানে পোস্টমডার্ন আর্কিটেকচার দিয়ে সবচেয়ে ভালো ব্যাখ্যা করা যায় যে যেসব কথাগুলো আমি বলেছি গত দুদিনে, ফ্র্যাগমেন্ট, ভাষার খেলা। ভাবো একবার, মনে হয় হুড়ুর পর তুমি যদি নিচে দাঁড়াও না, এই জায়গাগুলোর নিচে তোমার পাজলিং লাগবে। এবং এই যে ফ্র্যাগমেন্ট বলছিলাম, ল্যাঙ্গুয়েজ গেম, এগুলো সব রয়েছে এর মধ্যে, সমস্ত রয়েছে। মানে এগুলো এত ভালো। এই যে হাফ অ্যাম্ফি থিয়েটার, আচ্ছা, এই যে হাফ অ্যাম্ফি থিয়েটার। কিছু কিছু জায়গায় মনে হবে ডিজনিল্যান্ড। এখানে কিছু কিছু জায়গায় তুমি দোতলা দিয়ে হাঁটবে, একতলায় যারা অফিসে খুব প্রাইভেসির প্রবলেম, দোতলার ব্যালকনি মানে প্যাসেজ দিয়ে হাঁটছো, নিচের অফিসগুলো তুমি দেখতে পাচ্ছ, মানে তাদের মাথায় সিলিং নেই, নিচে যারা ধরো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, মাঝখানে বিম দেওয়া। এটা হচ্ছে একটা পোর্শন। এরকম একটা প্যাসেজ যাচ্ছে, তুমি ভাবলে গোল প্যাসেজ আমি যাচ্ছি, হঠাৎ না প্যাসেজ শেষ হয়ে গেছে। আবার একটা জায়গায় তুমি ভাবছো বাঁকটা নিয়ে শেষ হবে না, ওখানে আছে। আমাকে একদিন রাত 11টার সময় ছেলেটা নিয়ে গিয়েছিল, আমার না দেখে আমি ফ্ল্যাট। বহুদিন আগে, বেশ 10-15 বছর আগে, তখন সবে ওটা ওটা হচ্ছে তোমার 5 কি 6 সালে নিয়ে গেছে, 4 সালে ওপেন হয়েছে এটা। প্রথমে অনেক কন্ট্রোভার্সি ছিল এটা নিয়ে, কি হচ্ছে। তারপরে এটা এখন MIT-র গর্ব। দেখো তুমি এখানে স্টিল আছে সিলিং এ বা অ্যালুমিনিয়াম, যাই হোক, বিভিন্ন মনে হবে বিল্ডিং ব্লক, খেলনা প্যানেল, খুব লাল নীল কমলা, এই দেখো সেরি উঠেছে। এটা হচ্ছে মানে একদম মানে কুইন্টেসেনশিয়ালি পোস্ট মডার্ন আর্কিটেকচার। বাইরে থেকে, ভেতর থেকে আর বাইরেটা দেখা যায়। এখানে এই স্টিলের এখানে দেখো একবার, আমার বাড়িতে গেস্ট এলে সবসময় আমি এখানে নিয়ে যাই দেখাতে। এইটা, এই দেখো এর একটা প্যাসেজ চলে গেছে, এটা কিন্তু তুমি ভেবো না অনেক দূর চলে গেছে, হয়তো পরেই থেকে গেছে কোথাও। অদ্ভুত অদ্ভুত জায়গায় বসার জায়গা, অদ্ভুত অদ্ভুত জায়গায় আলো ছায়া পড়ে। এইখানে চিলড্রেন্স প্লে সেন্টার, এখানে যে যারা ধরো কর্মচারী, তাদের বাচ্চাকে নিয়ে আসতেই হবে কাজে, তাদের প্লে সেন্টার। এখানে ওই ওখানে বসে আড্ডা, ওটা জাস্ট আড্ডা, ওটা অ্যাম্ফি থিয়েটার নয়, আড্ডা মারার জায়গা। এখানে দেখো কিরকম, এইখানটা যদি তুমি দেখো, এখানে কিন্তু এই ইজিপশিয়ান পিরামিডের একটা পাশ মনে হয়, একটা ছবি ছিল। এখানে দেখো কিরকম চকচকে, মানে বিভিন্ন সময় আলো পড়লে এটাও ইঞ্জিন, যেন ইঞ্জিন কেটে বসিয়ে দেওয়া হয়েছে বা ইঞ্জিন টাইপের কিছু। ইঞ্জিন তো তাও কালো হবে, অ্যালুমিনিয়াম, সেটাও মিলছে না। দেখো
এটা ক্যান্টিন, এটা হচ্ছে ক্যাফেটেরিয়া। মানে তোমার মনে হবে এক এক সময় একটা টয় ল্যান্ডে ঢুকে পড়েছি। এই যে এটা দেখো, এই বিল্ডিং এর দুটো দিক, আর এখানে এই যে অ্যালুমিনিয়াম, এমন ভাবে এটা সব ক্যালকুলেট করে করে, এমন ভাবে ছায়া মানে রিফ্লেকশনটা পড়েছে। আর এই অ্যালুমিনিয়ামের শীট গুলো যেহেতু ওই মানে একটার সঙ্গে একটা লাগানো, একদম মানে একটা নয়, সেই জন্য এই এই যে দুটো দেয়ালের ছায়া ওখানে ভেঙে ভেঙে গেছে। তুমি এইখানে শুধু পিরামিডের মতো একটা মনে হচ্ছে, শুধু তাই নয়, এনশিয়েন্ট স্ট্রাকচার, এখানে মনে হচ্ছে একটা ধ্বংসস্তূপ। দেখো এটা ছবিটা যে তুলেছে, এগুলো সব ইন্টারনেট থেকে নেওয়া, ছবিটা যে তুলেছে কি ব্রিলিয়ান্ট জিনিস ক্যাপচার করেছে। মানে ফ্র্যাঙ্ক গেরির কথা বলছি, যে কি করেছে ইচ্ছা করে, মানে এটা সব ক্যালকুলেটেড। এই এই দুটো দেয়াল এমনিতেই একটা পিরামিড টাইপের লাগছে দেখতে, সেটা যখন রিফ্লেকশন হচ্ছে এরকম একটা ঢেউ খেলানো সারফেসে, সেটা হয়ে যাচ্ছে ধ্বংসস্তূপ, ইলিউশন। রিমেম্বার, কোনো রিয়ালিটি তুমি যা তৈরি করবে তাই দিয়ে ইলিউশন, সেটাই সব। কিন্তু এই ধ্বংসস্তূপ, ঐতিহাসিক ধ্বংসস্তূপ বা পিরামিড, এর সঙ্গে কম্পিউটার সায়েন্সের কি সম্পর্ক, এমআইটি কি সম্পর্ক? কিছু না। হ্যাঁ, এই এটা দেখো, পুরো মনে হচ্ছে এই জায়গাটা দেখলে মনে হবে ধ্বংসস্তূপ। এটা বরফের সময় অফকোর্স, মানে এটা জাস্ট একটা মাইন্ড ব্লোয়িং বিল্ডিং। এবং পোস্টমডার্নিজমের প্রত্যেকটা এলিমেন্ট আমি এখান থেকে তুলে, আমি যদি, হ্যাঁ, তবে তার জন্য তোমাকে আমাকে ট্যুর দিতে হবে, তোমার ভেতরে ভেতরে ট্যুর দিতে হবে। ফ্র্যাগমেন্টেশন, তোমার যা বলো, অ্যাপ্রোপ্রিয়েশন, পাস্টিশ, মানে সমস্ত কিছু আছে। কিরম ভাবে বাইরের জগৎকে, রিয়ালিটিকে ভেঙে দেয়, যে একটা অন্য জগৎ তৈরি করে, কিন্তু সেটাও স্থায়ী না। এখানে আবার সিম্পসন, একটা এই আমেরিকান খুব বিখ্যাত কার্টুন ক্যারেক্টারকে একটা শোকেসের মধ্যে রাখা, এটা কমপ্লিটলি আউট অফ কনটেক্সট। সিম্পসন ক্যারেক্টার, কিন্তু সিম্পসন পপুলার কালচার, সেখান থেকে এখানে অনেক কিছু এলিমেন্ট আছে, কার্টুন এলিমেন্ট হতে পারে, কিন্তু এমনিতে সিম্পসনের সঙ্গে কম্পিউটার সায়েন্সের সম্পর্কটা কি? আচ্ছা, এইবারে যেটা হলো, এইবারে আমরা একটু ঢুকছি ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর। দুশো আমেরিকায় যখন ফিরলেন, তখন উনি একটা কাজ নিয়ে ফিরলেন, তার নাম বোয়াত ও ভালিজ। বোয়াত ও ভালিজ মানে বক্স ইন এ সুটকেস, মিউজিয়াম ইন, যেটা বলতে চান মিউজিয়াম ইন এ সুটকেস। কি ব্যাপারটা, এটাকে এইটা দেখাল, এইভাবে ফোল্ড হয়ে যাবে সব, আর খুললে এরকম ভাবে একটা সেলসম্যানের, এটা বাক্সটা খুললে এটা দেখবে, তারপরে আরো খুললে এটা দেখবে, সব ফোল্ডেড, এটা একদম তৈরি করা। আর তারপরে আরো খুললেন, এটাতে 200 ফিল। আমেরিকায় যখন, আমেরিকার তো তখন ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে আমেরিকাই সব, তার ইকোনমিকে, ইউরোপের তো যাচ্ছে তাই অবস্থা। সেই জন্য আমেরিকার একটা সবসময় ছিল, মানে একটা ভাব ছিল, মানে এখানে একটা অন্য ধরনের ক্যাপিটালিজম। আমেরিকান সেলসম্যান ব্যাপারটা একটা একটা অদ্ভুত গ্র্যান্ড ন্যারেটিভ আছে এটা। সেটা হচ্ছে যে আমেরিকায় যখন, বিরাট দেশ তো, ভারতবর্ষের 5-6 গুণ বড় দেশ এটা, সেখানে রিমোট জায়গায় ছোট ছোট টাউন, সেখানে সেলসম্যান বিভিন্ন ধরো মলম বা ব্যথার তেল, এইগুলো এই ধরনের বাক্স করে, এরকম ফোল্ড করা বাক্স করে নিয়ে যেত, এবং সেখানে ওইটাকে দোকান সাজিয়ে ফেলতো। সেই জন্য এই সেলসম্যানের একটা মানে কালচার এখানে, সেই সেলসম্যানের কালচারটাকে 200 এখানে বলছেন, আমি এখন আমেরিকায় এসেছি অ্যাজ আ সেলসম্যান, কারণ ইউরোপের আর আর্টের কোনো রাখার জায়গাই, মানে ইউরোপের তো অবস্থা নেই আর্ট রাখার। আমি আই অ্যাম আ সেলসম্যান, মানে আমি আমেরিকায় আমাকে আমার যে শ্রম এবং আমার যে পসরা নিয়ে এসেছি, আমাকে অ্যাকসেপ্ট করো। একটা একটা ইয়ে, একটা কি বলবো, হিউমারাস জেস্টার। এখানে দেখো, এখানে এই যে ইউরিনাল, এটা সব রেপ্লিকা, ছোট ছোট রেপ্লিকা। তার মানে কি, এখানে এইগুলোতে সমস্ত ওর কাজের, মানে কাজের কাজ, আবার সেই কাজগুলো যদি ধরো এই মোনালিসা বা ইউরিনাল, সেগুলো আবার ইমেজের ইমেজ, সুতরাং মেটা ইমেজে ভর্তি। আর এর মধ্যে
আর্টের যে মার্কেট শিফট করছে ইউরোপ থেকে আমেরিকায়, তখন সেটা নিয়ে একটা বক্তব্য আছে। আর আমি নিজেকে সাবমিট করছি আমেরিকায় এই, এবং তার মধ্যে এইটা মানে একটা মিনি ইনস্টলেশন, এবং এর মধ্যে গোটা ক্যাপিটালিজম সম্পর্কে, ইউরোপিয়ান ক্যাপিটালিজম ভিসাভি আমেরিকান ক্যাপিটালিজম সম্পর্কে মানে এতগুলো বক্তব্য আছে। মানে ক্যাপিটালিজমের যে গ্র্যান্ড ন্যারেটিভ সেখানে খোঁচা মারছেন, আর্টের যে গ্র্যান্ড ন্যারেটিভ, যে অথেন্টিসিটি, মিউজিয়াম, আমাদের ইউরোপে তো তখন খারাপ অবস্থা। আমি আমেরিকায় এসেছি, তুমি আমাকে অ্যাকসেপ্ট করো, আমি দ্য সেলসম্যান। তাই তো হয়েছে তারপরে। তা এই বোয়াতো ভালিস দোল ধরতে পারো, তখন এই আমরা আরো একটু কনফিডেন্টলি পোস্টমডার্ন কথাটা ব্যবহার করতে পারি। এখানে কোনো কাজের অথেন্টিসিটি নেই, এগুলো সবই কপি। কারণ সেখানে তো ওই ব্যাপারটা আছে, সাইন অফ এভরিথিং ইজ আ সাইন অফ আ সাইন, অথেন্টিসিটির কোনো ভ্যালু নেই। সেটাই উনি করছে। আমার কাজ কি, আমার কাজের এগুলো, আমার কাজগুলোই তো ইটসেলফ কোনো অথেন্টিক নয়। এই ইউরিনাল, মোনালিসা, এটা ওটা, এটা ভেঙে গেলে আবার করবে কি আছে, এখানে সব রেডিমেড গুলো আছে, এ আছে। বোয়াতো ভালিস এটা উনি স্পেসিফিক্যালি এখানে আসার জন্য তৈরি করেছেন। আচ্ছা, তারপরে অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম এলো 1950-এর দশকে। অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজমের বিরাট দাপট, বিশাল দাপট। আমেরিকান মানে অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম যে আমরা ফ্রিডমের প্রতীক, আমরা কোনো রাজনীতির মধ্যে নেই, কিন্তু আয়রনি হচ্ছে আমেরিকান গভর্নমেন্ট, মানে গভর্নমেন্টের একটা উইং ছিল কংগ্রেস ফর কালচারাল ফ্রিডম, যেটা আজকে আমরা জানি সিআইএ এর ফ্রন্ট অর্গানাইজেশন। তারা এই অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিস্ট এক্সিবিশন গুলোকে 50-এর দশকে পুশ করেছে অ্যাজ এ ফ্রন্ট স্পিচ অফ আমেরিকান কালচার, যে দেখো আমাদের আর্টিস্টরা কত। এগুলো এরা জানতো না কেউ যে ওটা সিআইএ এর ফ্রন্ট অর্গানাইজেশন, ওদের দোষ দিয়ে লাভ নেই, আর্টিস্টরা জানতো না। কিন্তু এর টাকাতে কংগ্রেস ফর কালচারাল, এগুলো তো সিআইএ করেছে তখন দুটোই, একটা হচ্ছে আমেরিকার কালচারাল জায়গাটা পুশ করো, আর একটা হচ্ছে কমিউনিস্ট অর্গানাইজেশন মাথাচাড়া দিচ্ছে কিনা সেটা খেয়াল রাখো। এই যে ইসকনটা তো সিআইএ এর টাকায় তৈরি, মায়াপুরটা তো সিআইএ এর টাকায় তৈরি, কিন্তু আজকে আর সিআইএ এর ওতে কোনো দরকার নেই, আজকে অন্যদিকে ঘুরে গেছে, কিন্তু ওটা সিআইএ এর টাকায় তৈরি। আমরা সবাই জানতাম অ্যাকচুয়ালি এটা 70s-এ। আর এই কংগ্রেস ফর কালচারাল ফ্রিডমটা ছিল সিআইএ এর গোপন ওপেন অর্গানাইজেশন। তা সব জায়গায় গেছে, ইন্ডিয়ায় গেছে অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিস্ট শো, ক্লেমেন্ট গ্রিনবার্গ নিজে ইন্ডিয়ায় গেছে, তার আগ্রায় তাজমহলের সামনে দাঁড়িয়ে বসে ছবি আছে, এটসেট্রা। সেখানে রবার্ট রসেনবার্গ, ওদের থেকে একটু ছোট, 25 সালে জন্ম, রবার্ট রসেনবার্গ, এরা ছিল একটু কি বলবো ওই ভাই টাইপের, ঘোরাফেরা করতো নিউ ইয়র্ক অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিস্টদের মধ্যে। কিন্তু রবার্ট রসেনবার্গ, জ্যাসপার জনস, এদের কিছুতেই মিলতো না। ওদের ওই যে হাই মাইন্ডেড রেটরিক, মানে এতক্ষণ যা বললাম তার কমপ্লিটলি বিপরীত একটা, মানে একটা আর্টের যে হাই আর্ট তৈরি করব। কয়েকদিন ধরে, মানে 2 সপ্তাহ ধরে নাকি ওরকম, ডকুনিংকে জ্বালাতন করেছে রবার্ট রসেনবার্গ। তোমার একটা ড্রয়িং দাও, আমি মুছবো, হ্যাঁ আমি মুছবো ড্রয়িংটা। ডাকুনিং বলছে যা। তারপরে বেশ কয়েকদিন ঘোরাফেরা ঘ্যান ঘ্যান করার পর ডাকুনিং বলছে দাঁড়া, তুই মুছবি, তোকে আমি একটা এমন ড্রয়িং দেবো শালা বুঝতে পারবি না। এমন সে ডার্ক করে করা, মানে খুব মানে জম্পেশ একটা ড্রয়িং দিয়েছে, না মজ। রবার্ট রসেনবার্গ 2 সপ্তাহ ধরে কটা 5টা না 10টা ইরেজার ইউজ করে পুরোটা মুছেছে। সেটার নাম হয়েছে ইরেজড ডকুনিং 1950-তে। বলে ঢপ শুরু হলো আর্টিস্টদের, আর্টের ঢপ শুরু হলো। ইয়ার কি হচ্ছে বেটা এখানে? ও কিন্তু পোস্টমডার্নিজম বুঝে করছে না, পড়ে করছে না। ওই যে বললাম কাজ করে লোক আর্টিস্টরা, কিন্তু সেখানে থিওর, কিন্তু এইখানে অথরশিপ, ওরা কিন্তু অথরশিপ রোলাবার তখন লেখেইনি, অথরশিপের ওইটা লেখেইনি, ফুকো লেখেইনি। কিন্তু দেখো এইখানে একটা আর্টিস্টের চিন্তার রিচনেস। রবার্ট রসেনবার্গের পছন্দ হতো না অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিস্ট মেল মাচো পুরুষ এর রেটরিক, সাদা রেটরিক। রবার্ট রসেনবার্গ নিজে ছিলেন বাইসেক্সুয়াল এবং জ্যাসপার জনস গে।
সেই জায়গায় সেক্সুয়ালিটি নিয়ে একটা ব্যাপার ছিল, ওদের সমকামিতা বা দ্বিকামিতা তখন বলাই চলবে না, মানে বললে তুমি আউটকাস্ট হয়ে যাবে সোসাইটিতে। সেই জায়গা থেকে বলে আমাকে এই যে ডকুনিং এর একটা ড্রয়িং, এরা সব এত মস্তান, এখানে একটা সিম্বলিক জেস্টার অফ ইরেজিং দি অথর। হ্যাঁ, এই জায়গা থেকে এই যে ভয়েড, আমি যে ভয়েড তৈরি করছি, এই যে পজিটিভিজম, এটা তো কিচ্ছু বোঝেনি, এখানে আমরা এটা বলতে পারি। এখানে পজিটিভিজম কি, যে একটা কিছুকে দেখে আমি ডেটা গ্যাদার করছি, আর আমার এখানে কি রয়েছে, ইটস মানে হ্যাঁ মানে কাগজটা রয়েছে ফ্রেম, কিন্তু ইমেজের ক্ষেত্রে কি রয়েছে, নাথিং। এই নাথিংনেসটাই তোমাকে, তুমি যদি ল্যাঙ্গুয়েজের মধ্যে চলে যাও, পোস্ট স্ট্রাকচারালিজমের মধ্যে, এই নাথিংনেসটাকে ভীষণভাবে সাপোর্ট করবে ওই থিওরি। যে আমার এই যে পজিটিভিজমের বিরুদ্ধে একটা বিরাট অভিযোগ হচ্ছে, পজিটিভিজম যেমন ধরো মানে সোসিওলজি বা এই ধরনের ডিসিপ্লিনে একটা জায়গায় ধরো একটা একটা শহর বা একটা জেলায় আমি ডেটা গ্যাদার করব, পপুলেশন, তার সারা মানে ধরো তাদের ইনকাম, তাদের ক্রাইম কত করে টোরে, আমি এই এত ইনকাম, পার ক্যাপিটা ইনকাম হিসেব করলাম, তার থেকে ক্রাইম কত, এখানে কেন ক্রাইম গুলো কিভাবে পুলিশ মোকাবিলা করে বা করে না, এগুলো আমি একটা এসে লিখলাম। এখানে যেটা লিখলাম না সেটা হচ্ছে আজকাল এটাতে কনসাসনেস বেড়েছে, আগে যেটা ছিল এইটাই আমার ওই জেলার চেহারাটা, এটা আমি বলবো টেক্সট রিয়ালিটিকে তুলে ধরছে। এখানে অ্যান্টি পজিটিভিস্টরা বলবে যে তুমি ওইখানে অনেক সাইলেন্সড ভয়েস আছে, তাদের কথা বললে না, তুমি যাদের ইন্টারভিউ করেছো, যাদের কথা দেখতে, যাদের ডকুমেন্টেশন আছে, কিন্তু ওখানে এরকম কিছু, যার জন্য দলিত বা আজকে উঠছে দলিতদের কথা তো কেউ বলতো না, এই যে যারা মার্জিনালাইজ, ভয়েসলেস, এইটা পজিটিভিজমে এটাকে কনসাসনেস অনেক পরে এসছে। হ্যাঁ, আজকে যাবে দলিত বস্তিতে ইন্টারভিউ করতে, কিন্তু এটা তো ছিল না। সেরকম আর্টের ক্ষেত্রেও একটা ইমেজ থাকলে তবে আমার কথা বলার শুরু, কিন্তু এখানে কি ভয়েড, কিন্তু ভয়েডের মধ্যেই, তাহলে তুমি ভয়েডে কি পাচ্ছ এখানে, এই যে ডকুনিং এর একটা ড্রয়িং মানে তার সেলফ কন্টেইনড একটা আর্ট এটা, আর এখানে মানে তার বাইরে, মানে গ্রিনবার্গ বা এরা যেটা বলবে এর বাইরে যাওয়ার দরকার নেই, ড্রয়িংটা দেখো, দ্যাটস ইট, আর শুধু ভাবো এটা ডকুনিং করেছে। আর এখানে হচ্ছে পুরোটাই এই চৌকো স্পেসের বাইরে ডিসকোর্সটা, তার সঙ্গে কানেক্ট না করলে, এবং তার মধ্যে কানেকশনের মধ্যে ওই ব্যাপারগুলো রয়েছে যে অথরশিপকে আমি চ্যালেঞ্জ করছি, এগুলো নাহলে তুমি এটার কোনো মানেই নেই। এই যে তুমি আজকে ঢপ মেরে একটা সাদা ক্যানভাস টাঙিয়ে দিতে পারো, কিন্তু তোমার কি সেই ডিসকোর্সটা আছে, এইটাই হচ্ছে ব্যাপারটা। রবার্ট রসেনবার্গ এর সেই অত থিওরি পড়েনি, কিন্তু ও এটা তোমায় বুঝিয়ে দিতে পারতো। আমার কাছে ইন্টারভিউ আছে 50s ইয়াং রসেনবার্গ, ও বলছে এটা কিন্তু জানতো। তুমি এই যে মানে বলি না, আমি একটা ছাতা সাদা ক্যানভাস ঝুলিয়ে দিলে সেটা আর্ট হয়ে যাবে না, হবে না, কারণ তুমি একটি ইডিয়েট, তুমি তো, তোমার তো সেই ডিসকোর্সটা নেই, তুমি তো ওটা দেখে করছো। আর ওর হচ্ছে ওর কানেকশন, যে ডকুনিং এর এই মস্তানি, এইটাকে আমি ইরেজ করবো, অথবা বার্থ তখন লেখেই নি এটা, কিন্তু ওর দেখো ওইখান থেকে ও কিন্তু ভেবে করছে। তুমি আগে ঠিক করো তোমার আর্টের ডিসকোর্সটা কি, পার্সোনাল একটা ডিসকোর্স আছে তো, তুমি কিভাবে ভাবো তুমি, আর সেই খাত থেকে ওটা আসে কিনা সাদা ক্যানভাস, যদি না আসে, বা আমি ওই একটা দেয়াল, ফাঁকা দেয়াল, আমি এরকম হয়েছে ফাঁকা দেয়াল দেখিয়ে দিয়েছে, তুমি যাচ্ছ একটা যে টেপ মারা দেয়ালে, ওটা ছবি, এটা তুমি এই যে এটা আর্ট হয়ে গেল, এই আলোচনাগুলো থেকে আমাদের বেরোনো দরকার আর কি। তার সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞাসা করা তোমার ডিসকোর্সটা কি, তুমি কি মনে করছো তোমার যে কাজের যে বিতর্ক চিন্তা তার মধ্যে এটা যায়, যদি যায় তাহলে আমাকে বোঝাও কিভাবে যায়। পোস্ট মডার্নিজমের দেখবে এই ক্রিস্টোফার বাটলার বলছে বইটা, যে পোস্ট মডার্নিজমের একটা তফাৎ সঙ্গে মডার্নিজমের একটা তফাৎ হচ্ছে, মডার্নিজম এটাকে এস্টাবলিশ করতে পেরেছিল, ধরো যখন ইমপ্রেশনিজম বা পোস্ট ইমপ্রেশনিজম এলো, তখন তো আগে কি হতো, ছবি দেখছি রিয়েলিস্টিক, তো রিয়েলিস্টিক ছবি, তারপরে যখন ওই ভাঙতে শুরু করলো, তখনও লোকে বুঝছি না ব্যাপারটা ছিল, সেটা থেকেই বুঝছি নাটা শুরু, মানে আমার পিসি বলছে আর্ট বুঝছি না, ওইখান থেকে শুরু। তারপরে কিন্তু মডার্নিজম বাই অ্যারাউন্ড
মানে আর্লি 20th সেঞ্চুরি এটা কিন্তু এস্টাবলিশ করেছিল যে একটা, সবাই বলে এখনো লোককে পলক দেখালে তো বলে বুঝি না, এটা বলছে আর্টের জগতের আশপাশে যারা ঘোরাফেরা করে তাদের মধ্যে একটা টেস্ট, একটা তার মডার্নিজমের ডিসকোর্সটা এত স্ট্রং যে আর্টের জগতের আশেপাশের লোকেদের টেস্ট এবং তাদের জানা, এই যে ল্যাঙ্গুয়েজ, আমরা যে আর্টের ল্যাঙ্গুয়েজ বোঝার একটা জায়গা তৈরি করে দিয়েছে এই তোমার মডার্নিজম। পোস্ট মডার্ন যার জন্য যেটা হয়, আমাকে এক বন্ধু একবার বলেছিল অনেকদিন আগে, মানে কলকাতার বন্ধু, এত কথা কেন, ভ্যান গঘ বুঝতে তো আমার কোনো মিথ লাগে না। আলম তোর ভ্যান গঘ বুঝতে মিথ লাগে না, তার কোনো মিথগুলো ভেতরে তোর ঢুকে আছে, তোর এডুকেশন সমস্ত কিছুতে এত ঢুকে আছে তুই মনে করছিস মিথ লাগে না। ওটা তো দেখেই আমি দেখে নিতে পারছি তোমাদের প্রোগ্রামড। ভ্যান গঘের আজকে আরেকজন ভ্যান গঘের ওই একাডেমিক পেন্টাররা বোঝেনি কেন, ওই এই বড্ড রাফ কেন, রাফ তার মানে রাফনেসটা ন্যাচারাল কিছু, রাফনেস একটা কালচার, যে রাফ ব্রাশ স্ট্রোকস, বা ওরা রাফ মনে করেছিল, আমরা ওর মধ্যেই আজকে এত নন্দন হয়ে যাবে, মানে কি আমরা ওটাতে শিক্ষিত হয়ে ভেতরে আমরা ডুবে গেছে আমাদের ভেতরে। পোস্ট মডার্নিজম ইজ টু রিসেন্ট, যার ফলে পোস্ট মডার্নিজমের আর পোস্ট মডার্নিজম ওই ধরনের একটা বড় তো ওই তাহলেই তুমি পড়ে যাবে গ্র্যান্ড ন্যারেটিভের খপ্পরে, পোস্ট মডার্নিজম মানবে না। পোস্ট মডার্নিজমে এক হচ্ছে তুমি 40-50 বছর কিছুই না কালচারের ক্ষেত্রে, দুই হচ্ছে পোস্ট মডার্নিজম এটা মানবেও না যে আমি একটা কতগুলো কাজ দেখে একেবারে ভেতরে নিয়ে আর কোনো ক্রিটিকের কথা দরকার নেই, আলোচনা দরকার নেই, এটা মানবেও না। পোস্ট মডার্নিজম ওই যে ল্যাঙ্গুয়েজের একটা রোল, সেখানে পোস্ট মডার্নিজম সবসময়ই বলবে হ্যাঁ এই ধরনের একটা কাজের আলোচনায় তোমার ল্যাঙ্গুয়েজ মানে এই যে আলোচনা, এই যে আমাকে শুনতে হবে কেন ক্রিটিকের কাছ থেকে, এটা শুনতে হবে, না হলে তুমি এটা, তার কারণে শুনতে হবে মানে এই নয় যে তুমি আজ জানো না কাল জানবে, তা না, এইটাই প্রসেস। এবং সেইটা নিয়ে অনেক বিতর্ক আছে আর কি, বহু লোক এখনো রেগে যায় এতে, বড্ড কথা বড্ড কথা, হ্যাঁ যাই হোক একটু ব্যাপার। এইটা হচ্ছে আমি এখানে যথারীতি আমরা উপচে পড়ছি পরের দিন, আমি কন্টিনিউ করব পরের দিন, কিন্তু একটা আশার কথা যে আমরা ইমেজে ঢুকে গেছি, দুদিন ধরে বাতেলা করে ইমেজে ঢুকতে পারি। রসেনবার্গের কোলাজ এর সঙ্গে পিকাসোর কোলাজের তফাৎ, এটার নাম ট্রেসার, এখানে সবকিছুর মধ্যে ট্রেসের ব্যাপার আছে। এখানে একটা রুবেন্সের পেন্টিং, তার ফটোকপি। ট্রেস মানে কি, ট্রেস মানে তো অনেক রকম, ট্রেস মানে হচ্ছে একটা কিছুর ছাপ আরেকটা, ফটোকপি কেন ট্রেস নয়, শুধু পেন্সিল দিয়ে ট্রেস করলেই ট্রেস হয় নাকি? হ্যাঁ, আবার আয়নায় যে রিফ্লেকশন দেখছো সেটা তো ট্রেস, মানে তোমার ট্রেস তো আয়নায় পড়ছে। ট্রেস কথাটাকে কত ভাবে দেখা যায়, পেন্টিং এর ফটোকপি, ফটোকপির মধ্যে একটা আয়নায় ও দেখছে, যখন একটা আয়নায় কেউ দেখছে সেটার একটা পেন্টিং করি, সেটা অলরেডি মেটা ইমেজ, কারণ তো আসল আয়না না, পেন্টেড আয়না, সেটাকে আবার ফটোকপি করে সেটা উনি এখানে লাগিয়েছেন। এখানে এই যে আমরা যে অর্থের স্ট্রেস বুঝি, লাইন ড্রয়িং, সেটা আছে এখানে। তোমার ট্রেসার, এই যে আমরা যে ওই যে আর্টিলারি যখন মানে রাত্রিবেলা প্লেন গুলোকে মারবার জন্য যে ট্রেসার বিম ছোঁড়ে, সেটা আছে। এই যে এখানে চপার, এই হেলিকপ্টার উঠছে, এখানে ট্রেসার, এই যে তীর, ট্রেসার বিম আছে বিভিন্ন। তার মানে কি, ট্রেস কথাটাকে ল্যাঙ্গুয়েজের দিক থেকে উনি খুলছেন ভাঙছেন করে, এই এটা কিন্তু পুরো একটা লিঙ্গুইস্টিক অ্যাকম্প্যানিমেন্ট আছে এই ভিজুয়াল। এটা এখানে আনলাইক পিকাসো একটা ইউনিফাইড পিকচার খুঁজতে যাওয়া, পিক্টোরিয়াল ইউনিটি খুঁজতে যাওয়াটা কমপ্লিটলি ভুল। এইটা কোলাজের সঙ্গে এই কোলাজের এইখানেই তফাৎ। এখানে হাইব্রিড, প্রত্যেকটা আমি আলাদা করে বুঝতে পারবো, মিশিয়ে দাও, এখানেও বুঝতে পারছি আমি তোমার খবরের কাগজ বা হয়তো কার্ডবোর্ড আছে, এটা এটা ওটা, কিন্তু এখানে টোটালটা মিলিয়ে তোমাকে একটা ফর্মাল স্ট্রাকচার দেওয়ার চেষ্টা হচ্ছে, এখানে কিচ্ছু সে চেষ্টা নেই। আমি কমপ্লিটলি বুঝতে পারছি এটা কোথা থেকে, মানে কি জিনিস, ম্যাগাজিনের ছবি না একটা ফটোকপি না, আরো অনেক কিছু আছে এখানে। এই যে হাইব্রিডিটি, সেটা পুরো পরিষ্কার। এবং পুরো ল্যাঙ্গুয়েজে রবার্ট রসেনবার্গের 64 কোলাজে, 64 অ্যারাউন্ড 50-60-এর দশকে প্রচুর এই ল্যাঙ্গুয়েজের সঙ্গে লিঙ্কটা আছে।
মানে এগুলো সবই আবার মাঝে মাঝে উনি রাফ একটা ব্রাশ স্ট্রোক, সেটা একটা অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজমের দিকে একটু চোখ মারা, সেটাও আছে। সবগুলোই রেসপন্স টু অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিস্ট হাই রেটরিক। আমি জনসের ফ্ল্যাগ দেখিয়েছিলাম, বেশি কথা বলবো না। ফ্ল্যাগের যে ইয়েটা, মানে প্রথমত হচ্ছে ব্রেকিং, এই সব ক্ষেত্রে আরেকটাও আছে, তুমি ব্রেকিং দ্য ব্যারিয়ার বিটুইন হাই অ্যান্ড লো, ডিটেরিটোরিয়ালাইজেশন ভীষণ ভাবে আছে। ডিসেন্টার্ড না, এখনো অবজেক্ট ডিসেন্টার্ড না, কিন্তু ডিটেরিটোরিয়ালাইজেশন ইন টার্মস অফ হাই অ্যান্ড লো। হ্যাঁ, এখানে তো ডিসেন্টার্ড নয়, ডিটেরিটোরিয়ালাইজ। যে ডিটেরিটোরিয়ালাইজ মানে আমার কাজটাকে আমি ভয়েড করে দিলাম, সেই ব্যাপারটা আছে। আর এখানে তো ডিটেরিটোরিয়ালাইজেশন মানে হচ্ছে তোমার পপুলার কালচার থেকে নিচ্ছি, ব্রেকিং দ্য ব্যারিয়ার বিটুইন হাই অ্যান্ড লো ভীষণ ভাবে এটা তো। কিন্তু উনি আলটিমেটলি যেটা বলতে চাইছেন, এটা ফার্স্ট অফ অল হচ্ছে এটা ফ্ল্যাগ না ফ্ল্যাগ, এটা হচ্ছে পুরোটা যখন ফ্ল্যাগ হয়ে যাচ্ছে, তাহলে এটা কি ফ্ল্যাগ না ফ্ল্যাগের ছবি? এইখানে একটা রেপ্রেজেন্টেশন আমরা কিভাবে দেখি, ওই মাগরিতের মতো কিভাবে দেখি, সেই জায়গা থেকে কালচারাল দেখা, পার্সোনাল দেখা ইন্টারসেক্ট করে কিভাবে, রেপ্রেজেন্টেশন আর ইলিউশনের তফাৎকে এই জায়গায় চলে যাচ্ছেন। এইটাই হচ্ছে রিফ্লেক্সিভিটি। রিফ্লেক্সিভিটি এটাকেই বলে যে উনি যে আর্টিস্ট, আর্ট তৈরি করছেন, এবং সে আর্টের যে ওটা কোনো ভগবান দেয়নি, ওটা কতগুলো মেকানিজম আছে, বিভিন্ন ভাবে আমরা জুড়ে নিই কালচারে, আবার অন্যভাবেও ডিসম্যান্টেল করে অন্যভাবে, মানে হিস্ট্রিতে তাই হয়েছে, আর্টের হিস্ট্রি। এই সচেতনতাটা সেটা করছেন। এবং এছাড়া এটাও বলছেন যে অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম কখনো এটাকে নিত না, তার অ্যাবস্ট্রাকশনে কোনো রেকগনাইজেবল অবজেক্ট রাখবো না। বাট হোয়াট ইজ দ্য মিনিং অফ রেকগনাইজেবল অবজেক্ট ইন অ্যাবস্ট্রাকশন? ইজ দিস নট অ্যাবস্ট্রাক্ট? ফ্ল্যাগটার তুমি যদি কনফিগারেশন পুরোপুরি অ্যাবস্ট্রাক্ট জিনিস, কিন্তু আবার এটা তো রেকগনাইজেবল অবজেক্ট, তার মানে অ্যাবস্ট্রাক্ট হলেও রেকগনাইজেবল অবজেক্ট হওয়া যায়। ওই যে অ্যাবস্ট্রাকশনের সময় বলেছিলাম যে রেনে মালেভিচের যে হোয়াইট অন হোয়াইট, যে অ্যাবস্ট্রাকশন আর রিয়েলিজমের অ্যাকচুয়ালি অত বুকনি করার কিছু নেই। অ্যাকচুয়ালি দে আর টু সাইডস অফ দ্য সেম কয়েন। আমরা তৈরি করেছি, এই তৈরি করাটাকে উনি এক্সপেরিমেন্ট করছে একদম কমপ্লিটলি। অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিস্টরা বলি কি করেছে, গার্বে একটা সিরিজ আছে। আমি বেসিক্যালি আর একজনের কাজ দেখিয়ে, এটাও আমি দেখিয়েছি আগে যারা ছিল না তাদের জন্য, আজকের মতো থামবো, তারপরে পরের দিন। এবং মানে এখানে আমি কি বলতে চাইছি সবাই বুঝতে পারছে, যেটা 4 দিনের জায়গায় 5 দিন হবে। কারণ আমার বেশ কিছু, আমি প্রথমত হচ্ছে এই যে 50-এর দশক থেকে আর্টিস্ট দেখাবো, ইন্ডিয়াকে বাদ রেখে বলছি, তাতেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। বেসিক্যালি যা দেখি আমরা, যে অনেক কিছুই তার মধ্যে, আমি মানে আমার সূত্র হচ্ছে আমি যা বলেছি সেইগুলো, সেগুলোর মধ্যে কিছু কিছু সব উপাদান সব ছবিতে থাকবে না, সেইগুলোর মধ্যে কার কাজে কোন উপাদানগুলো আছে সেইটাকে দেখা। তো সেটাতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। আমি যাই হোক চুজ করেছি বেশ কিছু আর্টিস্ট, পরের দিন ওটা করে আমি ইন্ডিয়ানটায় হয়তো ঢুকতে পারবো, তারপরে 5 নম্বরে গিয়ে ইন্ডিয়ানটা হবে। ঠিক আছে, আমি এই কাজটা দেখিয়ে শেষ করি, যদি কারো কিছু বলার থাকে। ইভস ক্লাইন এন্ড নুভো রিয়েলিজম একটা গ্রুপ ছিল প্যারিসে 50-এর দশকে। তারা রিমেম্বার 50-এর দশকে প্যারিস মানে হচ্ছে যুদ্ধের হরর তাদের। তারা বলতো যে আমার থিয়েটার অফ থিয়েটার দু ভিদ, মানে থিয়েটার অফ এভরিডে লাইফ। তারা ওই এই যে আজকে যেমন হ্যাপেনিং বলি, বলি, হ্যাপেনিংটা পার্টিকুলারলি আমেরিকায় একজন নাম দিয়েছিলেন, অ্যালান ক্যাপ্রো। আর কিন্তু এই ব্যাপারগুলো আসছে তখনই 50-এর দশকে, ডিসেন্টারিং অফ দ্য অবজেক্ট, এইটা ওনার একটা কাজ। এই যে থিয়েটার দু ভিদ, দিমস বল মানে সানডে, দিমস বলে একটা কাগজ, সেটা ছিল না, এক্সিস্ট করে না। রিমেম্বার সিমালাক্রাম, এখানে এমন একটা জিনিস তৈরি করা হচ্ছে যেটা কপি অফ হোয়াট, কপি অফ সামথিং দ্যাট ইজ নট অরিজিনাল। এখানে একটা এই কাগজটা কমপ্লিটলি ফেক, কিন্তু এটাতে তাহলে কিসের কপি? এটা কাগজের, খবরের মিডিয়াত্তর কপি। তখনও টেলিভিশন ভালো করে শুরু হচ্ছে, জাস্ট মিডিয়াত্তর কপি।
এইখানে উনি এরকম ঝাঁপ দিয়েছেন, একটা ফটো তোলা হয়েছে, নিচে ওর ব্ল্যাক বেল্ট ছিল মার্শাল আর্টসে, নিচে ওসব ধরেছে ওর সাকরেদরা একটা ম্যাট্রেস দিয়ে, যেগুলোকে ডক্টর মানে মুছে দিয়েছে। এবার তাহলে আর্টিস্ট ইজ ফাইন, এই ছবি বেরিয়ে গেল এখানে। এটা কমপ্লিটলি তৈরি করা এবং এটাকে ফোল্ড করে নিউজ স্ট্যান্ডে রাখা হয়েছিল, লোকে কিনেছিল। এইখানে হচ্ছে আজকে আমরা যে নিউজ, ফেক নিউজ এইসব বলি, এটার শুরু। যে তুমি কি জন্য বিশ্বাস করছো এটা, এই যে নিউজ স্ট্যান্ডে গিয়ে, কেননা চেহারা, ডিসকোর্স, একটা মিডিয়া ডিসকোর্স কিরম দেখতে, এই কাগজের ক্ষেত্রে এই যে নিউজ প্রিন্ট, হলুদ হলুদ ভাঁজ রয়েছে, নিউজ স্ট্যান্ডে রয়েছে কনটেক্সট, এটা হচ্ছে একটা মিডিয়া ডিসকোর্সের, তখনকার মিডিয়া ডিসকোর্সের মধ্যে ওটাই পড়ে। হ্যাঁ, আজকের ডিসকো অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে, কিন্তু মানে ব্যাপারটা কি, যে এই যে আমরা একটা কথা আছে না, বইতে লেখা থাকলেই সত্যি, মানে ছোটবেলায়, অ্যাবসলিউটলি না সেই ব্যাপারটা। তা এইটাকে উনি কমপ্লিটলি অবজেক্টকে ডিসেন্টার করে দিচ্ছেন। এখানে ল্যাঙ্গুয়েজ প্লে আছে, এই যে কথা, এই দিমস, কোনো জার্নাল নেই, মানে খবরের কাগজ ছিল না দিমস বলে, সানডে করেছে এখানে পুরো, এখানে সব সত্যি করে খবর লেখা হয়েছে। আর্টিস্ট তারপরে ঝাঁপ দিলেন, তারপর উনি এত ক্রিয়েটিভ হয়ে গিয়েছিলেন, ঝাঁপ দিলেন de l'espace se jette dans la vide, এই মানে আর্টিস্টের এই থিয়েটার অফ এভরিডে লাইফে তিনি ঝাঁপ দিয়েছেন। কমপ্লিটলি ডেসক্রিপশন আছে, কমপ্লিটলি ফেক। কিন্তু বলে ফেক, তাহলে অরিজিনালটা কোথায়? অরিজিনাল নেই তো, দিস ইজ আ টোটাল, এটা হচ্ছে ছবিটা। আর এই জিনিসটা তো আর্ট ওয়ার্কটা নয়, এটা ওখানে ছিল, তুমি গেছো কিনেছো, এবং আমারও ওখানে ইয়ে আছে, মানে পার্ট আছে, আমি গিয়ে কিনেছি, পুরোটা নিয়ে আর্টটা। এটা তো কমপ্লিট সিমালাক্রাম। আজকে যে আমরা ভার্চুয়াল রিয়ালিটির কথা বলছি, সোশ্যাল মিডিয়ায় কোনটা সত্যি কোনটা, তার শুরু হচ্ছে এটা। এখানে আমি কমফর্টেবলি পোস্ট মডার্ন লেবেলটা লাগাতে পারি। আচ্ছা, আমি যেটা করব, জোসেফ বয়েলসে যাওয়ার আগে আমি আজকের মতো শেষ করব, এবং যদি 2-4 মিনিট কোনো প্রশ্ন থাকে, মন্তব্য, পরের দিন আমরা এটা নিয়ে মানে জাস্ট কন্টিনিউ করব। তারপরে ইন্ডিয়ান আর্টিস্টদের নিয়ে একটা আছে, সেটা পরের দিন আমি আশা করি ঢুকে পড়তে পারবো। পরের দিন আর এই স্লাইড এনে এই কথাটার ওই একদম করছি না, সোজা ইমেজে। তারপরে সেই জন্য ইন্ডিয়ান আর্টিস্টের পরের দিন ঢুকে পড়তে পারবো, এবং যেটুকু বাকি থাকবে সেটা 5 নম্বর দিনে। মানে দেখো, সবই প্রসেস, আমিও 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5 আমিও শিখছি। হ্যাঁ, কারণ বলে দিলাম না, এটা আমার ক্লাসে যদি হয় সেটা আমার 2 মাসের হবে, এই আর কি। তা সেইটা করে আমরা 5 নম্বর দিনে কিছু এমনি র্যাপিং আপ আলোচনা যেটাকে বলে সেটা করব। হ্যাঁ বলো। হ্যাঁ, বলছি যে এই যে সিমালাক্রাম মানে আরেকটু মানে স্পষ্ট মানে আমার কাছে হওয়া দরকার, সেটা হচ্ছে যে আমি কি তাহলে আমি বিশ্বকর্মা বা রামচন্দ্র কাউকেই আমি দেখিনি, কিন্তু তার একটা পরিকল্পিত ছবি যেটা যেটা আঁকা হয়েছে, কাল্পনিক ছবি, সেটার পুজো হয়েছে। বদ্রিয়ারের লেখা, এটা তো কমপ্লিট সিমালাক্রাম। বললে মারবে তোমায়, কিন্তু বললে প্যানানি খাবে তুমি ওখানে, অ্যাবসলিউট। এই যে আইডলের সব, ইসলাম তো আইডল ওয়ার্শিপ করে না, আইডল যেখানে আছে, যিশু চলে যাচ্ছ তুমি স্লিপ করে, অদ্ভুত যিশু হিস্টোরিক্যাল ক্যারেক্টার ছিল, রাম ছিল কিনা আমি বলবো ছিল না, তুমি বলবো ছিল, এই। কিন্তু হ্যাঁ, তুমি যা বলছো কারেক্ট, এই রামের মূর্তি সিমালাক্রাম। সেক্ষেত্রে কি সাউন্ডের ক্ষেত্রে কোনো এরকম আছে, যেমন একটা মেটালিক সাউন্ড, একটা সাউন্ড থেকে মানে সেই সাউন্ডটাকে আবার একটা ফ্র্যাগমেন্টেশন করে যে আবার একটা মেটালিক সাউন্ড হচ্ছে। সিমালাক্রাম মূলত ভিজুয়াল জায়গায় করা হয়, কিন্তু ভিজুয়াল এ তোমার সাউন্ড, টেক্সট, সাউন্ড সবকিছুর রোল আছে এর মধ্যে। মানে আমেরিকায় সিমালাক্রামের সবচেয়ে বড় জায়গা হচ্ছে, একটা পুরো জায়গা সিমালাক্রামে বলছে, সেটা হচ্ছে লাস ভেগাস। লাস ভেগাসে তুমি যদি যাও, এই একটা প্যারিসের মতো হোটেল, একটাই, তুমি বলো তো আসল প্যারিস তো আছে, হ্যাঁ, কিন্তু ওইখানে ঢুকলে তুমি কি তুমি বুঝবে প্যারিসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ওটা উপাদানগুলো আছে, কিন্তু জিনিসটা লাস ভেগাস হচ্ছে, বদ্রিয়ারের একটা লেখা আছে লাস ভেগাস নিয়ে,
বদ্রিয়ার লিখেছিল আমেরিকাটা হচ্ছে, আমেরিকার লাস ভেগাসটাই হচ্ছে রিয়েল, বাকি আমেরিকাটা সিমালাক্রাম। কারণ বাকি আমেরিকা কনটেক্সট আছে এতে, মানে মজা করে ওইটা লিখেছিলেন। এই যে দুর্গাপুজোর প্যান্ডেল, প্যান্ডেলের মধ্যে তুমি যে ইলিউশনটা তৈরি করছে সিমালাক্রাম তো কমপ্লিট। আমার তো ডকুমেন্টারির মূল কথাই ছিল তাই, কারণ বলিনি সিমালাক্রাম, কিন্তু ওটা অন্য একজন বলেছে, তপতি বলেছে, কিন্তু আমি বলিনি। কিন্তু ব্যাপারটাতে যে দুর্গাপুজো তুমি যে কলকাতার বউবাজারের মোড়ে আফ্রিকার জঙ্গল হয়ে গেল, ওটা কি আফ্রিকার জঙ্গল? হাজির মাথা কিচ্ছু না। হ্যাঁ, বা ওই যা হোয়াট এভার তুমি করলে, কারোর লিভিং রুম হলো, কার লিভিং রুম? ওটা তো কোনো অরিজিনাল নেই। মানে এগুলো হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল, মানে বা যে কোনো এই প্যান্ডেল ব্যাপারটাই হচ্ছে সিমালাক্রাম, বিকজ ওটা ইট এমিউলেটস, মানে ইট ওয়ান্টস টু এমিউলেট আ মন্দির, তাই তো? জিনিসটা কমপ্লিটলি ইম্পারমানেন্ট, তোমাকে ইলিউশন যে, কিন্তু কোনো, আর তুমি যদি বলে হ্যাঁ আমি তো, আমার তো প্যান্ডেলটা তিরুপতির মন্দির করেছি, হ্যাঁ তিরুপতির মন্দির, এটা হচ্ছে এই এলাসো কিউবের ছবিটার মতো। তুমি তো বলে হ্যাঁ তো মোনালিসা আছে, হ্যাঁ ওটাতে তিরুপতির মন্দির, আবার কি তিরুপতির মন্দির তো তুমি কপি করছো না, ওই তুমি কি ওই বিশাল এক্স্যাক্টলি করতে পারছো না, হয় না ওরকম ভাবে। ওটা কপি আর সিমালাক্রামের একটা তফাৎ আছে। তফাৎ হচ্ছে সিমালাক্রাম হচ্ছে কপি উইদাউট অ্যান অরিজিনাল, তুমি কোনো অরিজিনালের উপর ডিপেন্ড করতে পারবে না। সিমাল পপের পুরোটাই তাই, এটা পপ আর্টের পুরোটাই তাই। সেইটা না বুঝলে তোমার কাছে পপ আর্ট হবে শুধু ওই প্রোডাক্টের ছবি দিয়ে দিলাম, বা প্রোডাক্ট তুলে লাগিয়ে দিলাম, কোকের টিন, কোকের বোতল, তা নয়। মানে সেটা তো আছে, কিন্তু সেইটার ব্যাপারটা কি, আমার মানে ওটার ওই সীমালাক্রাল জায়গাটা ধরাটা খুব জরুরি। তার কোনো মন্তব্য, প্রশ্ন আছে? তাহলে আজকে এই করি, আমরা পরে একদিন এইটা নিয়ে চালাবো। আর আমি ওই স্লাইড গুলোয় যাব না, এখন স্রেফ এটা নিয়ে আর্টিস্ট দেখাবো আর কি। তারপরে দাদা, হ্যাঁ বলো। হ্যাঁ বলছি যে আমরা তো জেনে এসেছি যে একটা কনটেক্সটের মধ্যে, নির্দিষ্ট কনটেক্সটের মধ্যে থেকেই কাজ করার কথা। ওরকম পর্দার আড়াল থেকে কথা বললে হবে বাবা, একটু শ্রীবদনটা দেখা। আমার এমনি আজ শ্রীবদন দেখা গেল না, ভীষণ অসুবিধা হচ্ছে। বলো। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি যে ইয়েটা দেখালেন আর্কিটেকচার, যেটা দেখে মনে হচ্ছে যে ভেঙে পড়ে যাবে, সেখানে অনেক কিছুই আপনি বললেন যে আউট অফ কনটেক্সট অ্যাড করা হয়েছে। হ্যাঁ, তো কেন এটা কেন হয়েছে, মানে এটা মানে প্লে, মানে ব্যাপারটা হচ্ছে ওইটার একটা আলাদা কনটেক্সট আছে, পিরামিড বা ওই ডিজনিল্যান্ড বা একটা কনটেক্সট আছে। আমি এখানে ল্যাঙ্গুয়েজ গেমের মধ্যে আমি এটা জুড়ে দিলাম, জাস্ট জুড়ে দিলাম। মানে মানে এটা যে তুমি বলো, তাহলে তার টেক্সটের তৈরি হচ্ছে একটা মানে, ওই এই টেক্সটটা যে আর্কিটেকচারটা যেটা টেক্সট, মানে এটা কোথা থেকে কোথায় আসছে না তো। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা আসছে না, তুমি এইভাবে দেখতে পারো, ওটা কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, কম্পিউটার সায়েন্স আজকে নানান রকম ইমেজ নিয়ে কাজ করে, নানান রকম কালচার নিয়ে কাজ করে, সেখানে একটা মানে খুঁজে পেলেও পেতে পারো, কিন্তু সেটা ওর ইয়ে নয়, মূল উদ্দেশ্য না। যদি কোনো মানে এখানে কোনো এই যে কনটেক্সটের, দুটো কনটেক্সটের মধ্যে কোনো একটা ইঞ্জিন আর একটা পিরামিড মানে না থাকে, সেই মানে না থাকাটাকেই উনি তোমাকে এই ফ্রিডমটা দিচ্ছেন যে তুমি মানে খুঁজে বার করো। তুমি কি পারবে পুরোটার এমন ডিসজাংটিভ সব, তুমি পুরোটার একটা টোটাল মানে বার করতে পারবে না, এবং সেটাই পয়েন্ট যে আমাদের এই যে আমরা ওয়ার্ড বলি, বলি, এগুলো জাস্ট আটারেন্সের ওরম ভাবে সার্বিক কোনো মানে হয় না, বুঝলে? এটা হচ্ছে মানে পোস্টমডার্ন। এখন মাইকেল গ্রেভস, আবার সব পোস্টমডার্ন আর্কিটেকচার একরকম। মাইকেল গ্রেভসে যেরকম একটা কনসিস্টেন্ট, ওর মধ্যেই একটা ইজিপশিয়ান টুম্ব, তো ইজিপশিয়ান টুম্ব, ভেতরে কি আমি জানি না, ওগুলো বাইরে থেকে বলছি। কিন্তু ফ্র্যাঙ্ক গেরি পার্টিকুলারলি র্যাডিক্যাল। ফ্র্যাঙ্ক গেরি এটাতে একেবারে মাথা খারাপ করে দিয়েছে, মানে কোনো কনসিস্টেন্সি নেই, মানে একটার মানে এইদিকে যাবে, একটু ঘুরলে কমপ্লিটলি অন্যরকম, সেটা ওর বিশেষত্ব। সব পোস্টমডার্ন আর্কিটেক্ট একরকম না। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, কিউবিজম কি বুঝলাম, কিন্তু মানে কিউবিজম, হ্যাঁ এটা নিয়ে বুঝলাম কিউবিজম কি, ওরা কি করেছে না করেছে, কিন্তু মানে এর প্রয়োজনীয়তাটা কেন হলো, মানে
যখন ইয়ে হলো তার কারণ হচ্ছে 20th সেঞ্চুরিতে 19th সেঞ্চুরি শেষ থেকে ওই পজিটিভিজম আমি যা দেখবো তাই সেটা তো আর হচ্ছে না। তোমার অ্যাটম আবিষ্কার, তুমি তো অ্যাটম দেখতে পাও না, কিন্তু তো আছে। সায়েন্টিফিক ইনভেনশন গুলো দেখো, ডিসকভারি বা ইনভেনশন। তোমার ইলেকট্রিসিটি তুমি তো দেখতে পাও না, শুধু শখ খেলে বুঝতে পারো, কিন্তু তুমি তো দেখতে পাও না। তাহলে এই যে আমার যে এক্সপিরিয়েন্স, সবাই কি শখ খেতে হবে নাকি? আমাকে ইলেকট্রিসিটি বুঝতে গেলে তো হয় না, আমাকে ওটা বুঝতে হবে ওই জানাটা দিয়ে। এই জায়গায় তার মানে কি 19th সেঞ্চুরির মোটো যদি থাকে, লুজলি স্পিকিং, ইউরোপে, যে ইউ হ্যাভ টু সি অ্যান্ড এক্সপিরিয়েন্স টু নো ইট, তাহলে 20th সেঞ্চুরির প্রথম দিকে মোটো ছিল মোর দ্যান মিটস দি আই। তাহলে মোর দ্যান মিটস দি আইটা, তাহলে তোমার এই রিয়েলিস্টিক ছবি দিয়ে তো আমি আমার রিয়ালিটির কথা আর বলতে পারছি না। যেমন আমি বলছি তোমায় যে দুসময়ের বোয়াত অফ আলিস বা এলাশো কিউ, যা উনি বলতে চাইছেন সেটা একটা পেন্টিং করে, যেটা আমি বলি না এনভায়রনমেন্টালিতে তুমি কতগুলো পেন্টিং বলতে পারবে না, ওই মিডিয়ামের লিমিটেশন আছে ওখানে, তোমাকে অন্য ডিটেরিটোরিয়ালাইজ করতেই হবে। উনি ভালো পেন্টিং করতে পারো, কিন্তু তাতে এনভায়রনমেন্ট নিয়ে কিছু লাভ হবে না। উনি ওই যে বোয়াত অফ আলিসে যে এই যে এতগুলো ব্যাপারকে উনি ওর মধ্যে দিয়ে ক্রস করাচ্ছেন ওই জিনিসগুলোর মধ্যে দিয়ে, এটা তোমার ওর জন্য ওটা দরকার হয়েছে। তেমনি কিউবিজমের দরকার হয়েছিল, কারণ রিয়েলিস্টিক তখন পিকাসোরা কি করি এমনি তো ই করছে, ভাঙছে, ফবিজম, এক্সপ্রেশনিজমও হলো। তারপরে ওই আফ্রিকান মাস্ক ফাস্ক দেখে ওরা সালা এ তো করে ফেলেছে, এইটাকে নিয়ে এসে আমি এমন করতে পারি যে আমার দেখা, আমি যে এই যে মাল্টিপ্লিসিটি অফ দেখা, এক্সপ্রেশনিজম, ফবিজম, ইমপ্রেশনিজম, কোথাও কিন্তু মাল্টিপ্লিসিটি অফ দেখা নেই। দেখছো তুমি একটা দৃষ্টিকোণ থেকে, তুমি রংকে প্রাধান্য দিচ্ছি বা আমি লাইনকে প্রাধান্য দিচ্ছি, আলোকে প্রাধান্য দিচ্ছি, এইসব আর্টিস্টের সাবজেক্টিভিটিকে প্রাধান্য, ঠিক আছে। এবার হচ্ছে দেখাকে প্রাধান্য দেওয়া। দেখা মানে ফিজিক্যাল অ্যাক্ট অফ সিইং। হ্যাঁ, তুমি বলে পেন্টিং তো সবটাই, ওটা তো আঁকছে। পেন্টিং এ আমি তো ওইভাবে সত্যি করে একটা বাড়ির ছাদ আর দেয়াল তো একসঙ্গে দেখতে পাচ্ছেন না। পেন্টিং তো মেটাফর, সবাই জানে, কিন্তু আমি সেটা দেখাচ্ছি তোমায় পেন্টিং এ, যে জীবন আজকে ওই জায়গায় গেছে যেখানে তোমার ওই ফিজিক্যাল দেখাটার একটা দৃষ্টিকোণ রাখলে চলবে না। এটা হচ্ছে ব্যাপার। আবারও বলছি, এটা কি ভেবে করেছেন? যেমন ডাকুনিং কি রসেনবার্গ কি ইরেজ ডাকুনিংটা ভেবে করেছে যে ওইসব অথরটা তো লেখাই হয়নি তখনও। এটি একটা আর্টিস্টের রিচনেস, যে সে করে, সে থিওরি পড়তেও পারে, কিন্তু যদি না পড়ে সে করছে, সেটাকে পরে দেখা যাচ্ছে আরে এটা তো খাপে খাপে মিলে গেল ওই সময়কার সঙ্গে। এই আর কি, মানে কিউবিজমের লজিকটা সেইখান থেকে খুব ভালো মতো তৈরি করা যায়। 20th সেঞ্চুরিতে তোমার ওই পজিটিভিজমের ওপর, পজিটিভিজম রয়েছে, কিন্তু পজিটিভিজমের উপরে গাছ পড়লো শব্দ হলো কিনা, এই যেটা বলেছে, ওটা বললে 20th সেঞ্চুরি চলবে না। তোমার অ্যাটম আছে, তোমার ইলেকট্রিসিটি আছে, তোমার অনেক কিছু, এই যে তোমার রোগের জীবাণু আমরা দেখতে পাই না, মাইক্রোস্কোপে সায়েন্টিস্টরা দেখে, আমরা তো জেনারেলি এই যে করোনা ভাইরাস, এই ঘরের মধ্যে আছে কি নেই তাই নিয়ে তোমার হাতে রাতে ঘুম হলো না, এই মুহূর্তে আমার হাতের মধ্যে আছে, খাওয়ার হাত ধুচ্ছে, মানে এটা কি মোর দ্যান মিটস দি আই। এখন তুমি বলবে সায়েন্টিস্ট, হ্যাঁ, কিন্তু সবাই তো আমরা পাচ্ছি না রে বাবা। মানে এটা আবার এখন ওই মানে 20th সেঞ্চুরির মাঝামাঝির পর থেকে আবার অন্য রকম হচ্ছে, মানে শুধু মোর দ্যান মিটস দি আইও না, মানে এটার মধ্যে আবার অন্য জিনিস আসছে, ল্যাঙ্গুয়েজ, মানে এই যে ধরে নিচ্ছি আমি দেখতে পাচ্ছি না কিন্তু আছে, যেটা পজিটিভিজমেরই একটা ধরতে পারো খুব আলগাভাবে বললে একটা অন্য রিফর্ম ফেজ এই 20th সেঞ্চুরির। এই যে তোমার আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, এগুলো দেখতে পাচ্ছ, কিন্তু এটা তো বুঝতে হবে সেটা পজিটিভিজমেরই একটা রিফর্মড ফেজ। সেইটার থেকে আরো চেঞ্জ হচ্ছে বিকজ অফ লাইফ, এবং মানে কিভাবে পৃথিবী আছে, সেটা হচ্ছে এই পোস্ট মডার্ন ব্যাপারগুলো, মানে 60s 50s 60s থেকে। এটাতে মানে এটা পজিটিভিজমকে একদম অস্বীকারই করে। অস্বীকার করাটা টিকছে কি টিকছে না পরের কথা। বইটা তো ভালো হয়, মানে সায়েন্স তো, মানে সায়েন্টিস্টরা কি খচা। কালকে আমি একটা সায়েন্টিস্টদের এই যে অ্যান্টি সায়েন্স অ্যাটিচিউড আমেরিকায়, তাই নিয়ে একটা ইন্টারভিউ দেখছিলাম। তাতে একজন বলছে আমি যখন 80s পিএইচডি করি, সে হচ্ছে
মানে হিস্ট্রি অফ সায়েন্স লেখে, মানে হিস্টোরিয়ান অফ সায়েন্স 80s যখন এই পিএইচডি করে তখন এই পোস্ট মডার্নিজমে খুব বার বেড়েছিল। তা আমি তো কি এটা, তাই এরা হচ্ছে সায়েন্স মানে পোস্ট মডার্নিজম বলে মানে হার্ড কোর, সায়েন্স হচ্ছে ওয়ান ওয়ে অফ নোয়িং, ওয়ান অফ মেনি ওয়েজ অফ নোয়িং। এখন ব্যাপারটা হচ্ছে মানে সেটাকে গালাগাল দিচ্ছে, ব্যাপারটা হচ্ছে তুমি যদি এটা বলো প্রশ্ন যে লিমিটেশন জিজ্ঞেস করছিলে না, বিরাট ডেঞ্জার দক্ষিণপন্থীরা তো এটাকে আজকে তুমি যদি বলো ওয়ান ওয়ে অফ নোয়িং, আরেকজন বলবে সালা পুষ্পক্রথ অ্যাকচুয়ালি এরোপ্লেন ছিল, তাই না? গণেশটা অ্যাকচুয়ালি কেন প্লাস্টিক সার্জারি ছিল, এটা বলবে। ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসে কি পেপার দেওয়া হয়েছে জানো গত 2-3 বছরে? পড়ে যাবে দাঁড়াম করে। বা এখানে যে ওই যে ভ্যাকসিনে আমাকে মাইক্রোচিপ দিয়ে দিচ্ছে, কনস্পিরেসি থিওরি তৈরি হবে। ওই যে আমিও ভ্যালিড, তো ওই যে তোমার মডার্নিজমের প্রবলেমটা হচ্ছে যে পজিটিভিজম থেকে ওই যে এইটাই দেখা, তাই তো? এবার ধরো তুমি মিউজিয়ামে আর্ট সাজানো হচ্ছে একটা ভাবে, কারা ডিসাইড করছে? কেউ জিজ্ঞেস করছে না। এবার লুভরে যখন সাজানো হলো, এবার বিপ্লবের পরে এইভাবে আর্ট দেখো বলে দেওয়া হলো, মানে তোমাকে তো মেসেজটা দেওয়া হচ্ছে কেন? হ্যাঁ, এটা এজেন্ডা ছিল যে বিপ্লবের পরে রিপাবলিক অফ ফ্রান্স ইগালিতে, ফ্রেটার্নিতে, লিবার্টে, এই যে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি, এই জায়গায় দীক্ষিত লোক তাদের একটা সিটিজেনশিপের প্রাইড আসবে লুভরের আর্ট দেখে, এবং সেই জন্য আমি আর্টটাকে এইভাবে সাজাবো। তার মানে কি ওই যে কার্টেজিয়ান ইন্ডিভিজুয়াল ফ্রিডম, মডার্নিজমের প্রবলেমটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ফ্রিডমটা কিন্তু প্রত্যেকের মধ্যে আলাদা করে আমি বুঝবো লুভরে, এটা থাকছে না। ওই যে গ্র্যান্ড ন্যারেটিভ অফ আর্ট হিস্ট্রি ওটাকে ডিকটেট করছে, তার মানে ইন্ডিভিজুয়াল ফ্রিডমটাকে নিয়ে নিচ্ছে, মানে কুক্ষিগত করে নিচ্ছে ইনস্টিটিউশন, তাই তো? ইনস্টিটিউশন, সরকার কুক্ষিগত করে নিচ্ছে। এটা হচ্ছে মডার্নিজমের, সেইটাকে পোস্ট মডার্নিজম ভাঙে। চাপ সালা কে তুই বলছিস যে ইন্ডিভিজুয়াল ফ্রিডম, ওই যে পজিটিভিজম, আমি এইভাবে দেখছি। কান্ট যেরকম বলেছে যে বাস্তবতা আছে, কিন্তু যখন ইন্ডিভিজুয়াল সেই বাস্তবকে রেশনালাইজ করে তখনই বাস্তবের ভ্যালু, বিউটির ভ্যালু হয়, আদারওয়াইজ বিউটির ভ্যালু কোথায়? ইন্ডিভিজুয়াল আমাকে তুই রেশনালাইজ করতে দিচ্ছিস, তুই তো বলে দিচ্ছিস আমাকে এইভাবে বুঝতে হবে। এটা হয়েছে মডার্নিটিতে। পোস্ট মডার্নিজম সেটাকে ভেঙেছে। পোস্ট মডার্নিজম তুমি যদি এক্সট্রিম দেখো, পোস্ট মডার্ন ওটার যদি থাকে অ্যাবসলিউটিজম প্রবলেম হয়, অ্যাবসলিউটিজম। পোস্ট মডার্নিজমের প্রবলেম হচ্ছে রিলেটিভিজম, আপেক্ষিকতাবাদ। সেখানে সায়েন্স ইজ ওয়ান অফ মেনি ওয়েজ অফ নোয়িং আমি বললাম, কিন্তু তাতে একজন যদি বলল যে পুষ্পক্রথ এটা ইন্ডিয়াতে এনশিয়েন্ট সময়ে সবই ছিল, এইবারে তুমি সেটাকে কাউন্টার করবে কি করে? আর পোস্ট মডার্নিস্ট দেরিদাকে যদি দেখে না কি হলো, আপনি কি করেছেন, দেরিদা বলবে না ওটা অত সোজা না, বলে সে তোমাকে অন্য ব্যাখ্যা দেবে। কিন্তু দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে দেরিদা লিওতার মুড়ে তো ভূত হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখলে দেরিদা যে কি বলতো সেটা আমার একটা বক্তব্য। দেরিদা লিওতাকে ধরে আনা গেল, ফুকো তারা হয়তো অন্য ব্যাখ্যাটা দিল, কিন্তু তোমার যে জিনিটা বোতলের বাইরে বেরিয়ে গেছে, এই যে পপুলার কালচারে পোস্ট মডার্নিজমের যে প্রভাব, সেইখানে তো আপেক্ষিকতাবাদকে তুমি বাঁধতে পারবে না। সেই জায়গা থেকে এটা তো বলে লাভ নেই। এই যে 60s এর কাউন্টার কালচার, প্রচুর নতুন জিনিস, বব ডিলান পেয়েছি, পেয়েছি, কিন্তু 60s এর কাউন্টার কালচার কিন্তু ওয়েস্টার্ন সিভিলাইজেশনে এবং অন্যান্য জায়গায় তো ড্রাগকে গ্ল্যামারাস করেছে। এই যে গাঁজা, আর্টিস্টরা গাঁজা খায়, ছিল না আগে, 60s থেকে হয়েছে, আরো বেশি এলএসডি এগুলোর মধ্যে। সেই জন্য আজকে হেরোইন, কোকেন এগুলোকে, ড্রাগ ইউজটাকে আরো খারাপ ভাবে দেখানো খুব কঠিন। প্রচুর তো এই যে রক অ্যান্ড রোলের জগতে সব তো ড্রাগ অ্যাডিক্ট, মানে অ্যাডিক্ট নালে সবকিছু খেয়ে, ওই যে সাইকেডেলিক খেলে আমি প্যাটার্ন দেখবো, এটা হয়েছে। তেমনি পোস্ট মডার্নিজমে যেরকম অনেক, আমরা লাস্ট দিনে একটু র্যাপ আপ করতে পারি এটা 5 নম্বর দিনে। তো পোস্ট মডার্নিজমে যেটা হয়েছে, একটা হচ্ছে জটিলতা আছে, কিন্তু যখন তুমি জটিলতা দিয়ে একাডেমিয়ায় হলো, এটা যখন যে পপুলার কালচারে সেটা তোমার আপেক্ষিকতাবাদ গ্ল্যামারাইজড হয়ে গেছে। এইবারে যে মুশকিল হচ্ছে, সালা ভ্যাকসিনে বলছে আমি ভ্যাকসিনে বিশ্বাস করি না, আমি এভলিউশনে বিশ্বাস করি না, আমি গ্লোবাল ওয়ার্মিং এ বিশ্বাস করি না, অ্যান্টি সায়েন্স। তুই বোঝাতে পারবে? সেই বলেছিলাম না, এভিডেন্স তো ওইভাবে তুমি দিতে পারবে না, এটা তো এক্সিবিট।
যে গ্লেসিয়ার ভাঙছে, তুমি আমি প্রমাণ করতে পারবো একটা লোকের কাছে যে ওটা গ্লেসিয়ার ভাঙাটা গ্লোবাল ওয়ার্মিং এর প্রমাণ না? ওটা তো অনেক কিছু নিয়ে জড়ো করে, ডেটা জড়ো করে একটা সায়েন্টিস্ট প্রমাণ করতে পারবে, কিন্তু আমরা তো সায়েন্টিস্টকে পাচ্ছি না, আর সেটাও 1 মিনিটে করা যাবে না। তা এই জন্য পপুলার লেভেলে পোস্টমডার্নিজমের কুফল হচ্ছে এটা। আবার তুমি যদি বলো এই যে ট্রাম্প বুঝিয়ে দিয়ে গেল আমাদের যে কুফলটা কি হয়, আমি প্রেসিডেন্সিয়াল ডিগনিটি রাখবো, কোনো ইনস্টিটিউশন, ও তো ইনস্টিটিউশনকে মানছে না, না ও যে এই যে দিদি যেটা করছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে তুমি যদি এটার বিরোধিতা করতে গিয়ে বলো তাহলে আমার আইডিওলজি নেই কোনো এর, তুমি যদি বলো আইডিওলজি, হ্যাঁ ওই একটা ওই যে মার্কসিজম বা কিছু একটা কিছুর দিকে তাকানো, পলিটিক্যাল মুভমেন্ট একটা কিছুর দিকে যাবে, এটা যদি বলো ঘুরে তুমি আবার গ্র্যান্ড ন্যারেটিভের খপ্পরে পড়ে যাবে। তাহলে এবার সমস্যাটা কি, মানে সলিউশনটা কি আমায় জিজ্ঞেস করছো না, আমি জানি না। সমস্যাটা আমি বলতে পারি, শোনো আমার কাজ হচ্ছে সমস্যাটা নিয়ে বাতেলা করা, সমাধান দেওয়া আমার কাজ না। আমি ওই পয়সা পাই না কলেজ থেকে, আর আমার ওই সমাধান খুঁজতে হবে, আর আমি দিয়েই দিলাম তো সমাধান, তুমি তো কাজ করবে না, খুঁজবে না। তবে এটুকু বলতে পারি, এই যে এইগুলোর আর্টিস্ট যে ক্রিয়েটিভ লোক, এদের অনেক কিছু উপাদান দেয়। তুমি কিন্তু কখনো ভিজুয়াল আর্টিস্ট হিসেবে পুরোপুরি ফলো করতে গেলে মুশকিলে পড়ে যাবে, মানে ওই আমাদের এটার মানে হতে পারে না সবকিছু সারা ফ্লোটিং, না ওটা করতে যেও না। ওটা করতে গেলে আমি অনেক ভেবেছি এ নিয়ে, অনেক ঘষেছি, হয় না। তোমাকে আমি বললাম না, মরবার সময় তো আমি রবীন্দ্রসঙ্গীত শুনেই মরবো, ওরে বাবা। আমি ঠিক করে রেখেছি আমার যদি কনসাসনেস আস্তে আস্তে ক্ষয়ে আসে, তাহলে আমি বলবো লাস্ট গানটা চালাতে বিক্রম সিং কাঙ্গুরার গলায় যেমন করে গাইছে আকাশ, এটা হবে আমার লাস্ট গান। তুই বুঝতে পারছো মানে? কিন্তু যতক্ষণ আমি বেঁচে আছি, এই যে সমাজ সংসারকে দেখছি, হ্যাঁ ফুকো আমায় অনেক পাওয়ারের সঙ্গে রিলেশনশিপ বুঝতে সাহায্য করে, কিন্তু ডোন্ট পুশ ইট টু এক্সট্রিম, পার্টিকুলারলি অ্যাজ অ্যান আর্টিস্ট। তোমাকে অনেক জায়গায় জিনিসগুলোকে, মানে কারণ হয়নি তো ওভাবে, মানে একাডেমিক্যালিও হয়নি, আর বাইরে তো বললাম কি আপেক্ষিকতাবাদ কোন জায়গায় গেছে। ওকে, তাহলে আজকে চলো আমরা আবার দেখছি, এটা করে নেবো। এটা আমি খুব বেশি দেরি করতে চাই না, আমি এটা আসছে সপ্তাহে করতে চাই, বুঝেছো? আমি দেখছি কোন দিনটা হবে, কারণ এটার কন্টিনিউইটি আছে তো, এটা ঠিক পার্ট নয়, পার্ট 4টা জাস্ট এখানে ধরেনি বলে, which is not a part really. Yeah, 10-এর আগে হলে ভালো। 10-এর আগে, হ্যাঁ 10-এর আগে, মানে আসছে সপ্তাহটা ওই 7-8 ওই সময়, ধরো পরে শুক্রবার হতে পারে বা বৃহস্পতিবার হতে পারে, আমি পরে জানাচ্ছি সেটা। ওকে, কারণ আমার আর কিছু তৈরি করার নেই, মানে এটা তো এইটাই চলবে, সুতরাং আমার আর কিছু তৈরি করার নেই প্রেজেন্টেশন। ওকে চলো, বাই বাই।